আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 9-10 এর শিক্ষার্থী রয়েছো এবং যারা তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে অনেক অনেক ভয়ে আছো, কোনো ভয় নেই। জাস্ট আমার ক্লাসটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমার এই 2 বছরের মধ্যে আর কোনো ক্লাস করা লাগবে না। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে টপিকটা পড়াতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস 1 এবং আমি আরেকটা ক্লাস নিব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের। এই দুটো ক্লাসের বাইরে তোমার কিচ্ছু পড়া লাগবে না। এখন তোমাকে কি করতে হবে, জাস্ট হচ্ছে খাতা কলম নিয়ে বসতে হবে। আমি একবার বেসিক থেকে শুরু করবো, একবারে বেসিক, যাদের আগে থেকে কখনোই পড়া নাই, মানে হচ্ছে যারা এখন সেন্টেন্স চিনো না, কোনটা অ্যাসার্টিভ কোনটা ইন্টারগেটিভ, একেবারে শুরু থেকে আমি পড়াবো। তোমরা অনেক ভিডিও দেখো, অনেক ক্লাস দেখো, ছোট ছোট ক্লাস দেখে তোমরা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে চাও। আসলে সেটা আদৌ তোমাদের পরীক্ষার হলে কাজে লাগে কিনা আমার সন্দেহ আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একদম বেসিক থেকে পড়াবো, খুব মনোযোগ দিবে। ক্লাসটা একটু লম্বা হবে, তবে আমার সাথে কথা দিতে হবে। যদি তুমি A+ পেতে চাও, তুমি যদি ইংরেজিতে 90+ মার্ক পেতে চাও, তাহলে হচ্ছে তোমাকে এটা ভালোভাবে জানতেই হবে। সো সবাই একটু কথা দাও এবং ক্লাস যতক্ষণ লাগে আমরা ততক্ষণ পর্যন্ত দেখব এবং এই টপিকে ফুল মার্কস নিশ্চিত করব, তাই না? ওকে, সো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দুটো টাইপ থেকে তোমাদের প্রশ্ন আসবে। একটা হলো অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অ্যান্ড দেন আরেকটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই দুইটা টাইপ আমরা দুইটা ক্লাসে শেষ করব এবং আজকে প্রথম ক্লাসে তোমাদেরকে একেবারে বেসিক থেকে আমি পড়াবো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা আজকে ধৈর্য ধারণ করে ক্লাস করবে আর তোমাকে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে ভয় পেতে হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, এটাকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে আমরা কেন ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি? আমরা কোনো মতামত বা সত্য ঘটনা এগুলো যখন এক্সপ্লেন করতে যাই তখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি। আর সবচেয়ে সুন্দর এবং মজার ব্যাপার, আমরা জানি ফুল স্টপ থাকলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যেমন দেখো, হি রিডস এ বুক, দে আর মাই friends, the sun rises in the east, he is an honest boy, I am a student, the teacher teaches us English, birds fly in the sky, she is a very kind, they play football every day, knowledge is power. তো প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা দেখো এইখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে। সো এইখানে আমরা খুব সহজে বুঝতে পারি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হলো একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, এরপরে বাকি অংশ থাকবে। সো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা আশা করি চিনতে পেরেছি। এরপর দেখো, আমি যদি তোমাদেরকে নিয়ে যাই পরবর্তীতে ইন্টারগেটিভ সেন্টেন্সে। ইন্টারগেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো প্রশ্নবোধক চিহ্ন তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটার সাথেই। হোয়াট আর ইউ ডুইং? ডু ইউ লাইক আইসক্রিম? হাউ ওল্ড আর ইউ? ডু ইউ লাইক ফুটবল? আর ইউ আ স্টুডেন্ট? হোয়াট আর ইউ রিডিং নাও? ক্যান ইউ হেল্প মি? ইজ ইট রেইনিং টুডে? তো এখানে মজার ব্যাপার, আমরা প্রত্যেকটায় প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি এবং তুমি একটু গঠনটা দেখো, গঠনটা কিভাবে হচ্ছে খেয়াল করে দেখো। সবাই একটু খেয়াল করবে। এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট রয়েছে। আবার এখানে দেখো ডু, ডাজ, ডিড, মানে ডু দিয়ে শুরু হয়েছে, এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এখানে ডু দিয়ে শুরু হয়েছে, এখানে আর মানে এম, ইজ, আর দিয়ে শুরু হয়েছে, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ক্যান দিয়ে শুরু হয়েছে, এখানে বি ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে ডু দিয়ে শুরু হয়েছে, এখানে হ্যাভ দিয়ে শুরু হয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা যদি দেখি, আমরা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি, আমরা ডু, ডাজ, ডিড দিয়ে শুরু করতে পারি, আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে শুরু করতে পারি। সো এটা তোমাদেরকে একটু মাথায় দিয়ে দিলাম যাতে করে আমরা যখন ট্রান্সফরমেশন করব বা চেঞ্জ করব তখন আমাদের যেন খুব সহজে ব্যাপারটা। এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স খুব ইজিলি তুমি চিনতে পারবা। বাক্যের শুরুতে ভার্ব থাকবে। বাক্যের শুরুতে কি থাকবে? ভার্ব থাকবে। দেখো তোমাদের পরীক্ষায় একটা সেন্টেন্স লিখে থাকে, এরপরে বলে এটাকে অ্যাসার্টিভ করো, এটাকে ইম্পারেটিভ করো, এটাকে এক্সক্লেমেটরি করো। এখন তুমি যদি সেন্টেন্সটাই না বুঝো এটা কোন টাইপের সেন্টেন্স, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। অনেকে মুখস্থ করে যায়, কিন্তু মুখস্থ করে লাভ হবে না। এই জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হলো তোমাকে আগে সেন্টেন্স চিনতে হবে যে কোন সেন্টেন্সে আছে, কোথায় তোমাকে নিতে হবে, তুমি কোথায় আছো, তোমাকে কোথায় যেতে হবে। তুমি কি শ্বশুরবাড়ি আছো নাকি তোমার নিজের বাড়ি আছো? যে নিজের বাড়ি থেকে শ্বশুরবাড়ি নিতে হয়, কিভাবে নিতে হবে সেটাও তোমার জানতে হবে। অথবা তুমি শ্বশুরবাড়ি আছো, কিভাবে নিজের বাড়ি যাবা সেটাও তোমাকে জানতে হবে। সো আগে চিনতে হবে কোন বাড়িতে আছো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের শুরুতে ভার্ব আছে প্রথমেই, ক্লোজ দ্য উইন্ডো, ক্লোজ দ্য ডোর, ঠিক আছে। আবার এখানে মনে রাখবা প্লিজ, কাইন্ডলি, এগুলো থাকে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে। দেখো বি বেস ফর্ম আছে, প্লিজের পরে বেস ফর্ম আছে, দ্যাট মিনস এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। স্ট্যান্ড আপ, ভার্ব আছে, এরপর দেখো প্লিজের পরে হেল্প আছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দেখো ডোন্ট মেক এ নয়েজ। সো ইম্পারেটিভ সেন্টেন্সকে এখানে আমরা নেগেটিভ করতে পারি ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট দিয়ে।
এরপর দেখো রিড, বাক্যের শুরুতে কি আছে, ভার্ব আছে। এরপরে টার্ন অফ, এখানে টার্ন বাক্যের শুরুতে ভার্ব আছে। কাম হিয়ার, বাক্যের শুরুতে ভার্ব আছে। ফলো দ্য রুলস, বাক্যের শুরুতে ভার্ব আছে। সো এই পিডিএফগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই, জাস্ট হচ্ছে একটু মনোযোগ দিতে হবে যাতে করে তুমি সহজেই চিনতে পারো এই জিনিসগুলো। এরপর দেখো তোমাদের যদি আমি বলি অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক, ইচ্ছা, আশীর্বাদ, দোয়া, শুভকামনা এরকম বুঝালে আমাদের কি হয়, অপটেটিভ সেন্টেন্স হয়। মে ইউ লিভ লং, উইশ ইউ বেস্ট অফ লাক, উইশ ইউ আ হ্যাপি লাইফ, মে ইউ সাকসিড ইন লাইফ, উইশ ইউ অল দ্য বেস্ট, মে ইউ ড্রিমস কাম ট্রু, উইশ ইউ আ ব্রাইট ফিউচার, হ্যাঁ, মে ইউ স্টে হেলদি। এগুলো কিন্তু তোমরা ছোটোবেলা থেকে পড়েছো বা তোমরা জানো, এই জন্য আমি একটু দ্রুতই যাচ্ছি। হ্যাঁ, বেসিক পড়া, এটা হচ্ছে একবার বেসিক। তোমাদেরকে অনেকে বলে না এই বেসিকটা স্ট্রং করো, এগুলোই হচ্ছে আসলে বেসিক। হ্যাঁ, সো এখানে দেখো আমাদের অপটেটিভ গেল, এবার হচ্ছে এক্সক্লেমেটরি। তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হয় এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, এই তিনটা থেকে বেশি প্রশ্ন হয়। সো এখানে দেখো এক্সক্লেমেটরির ক্ষেত্রে আমাদের সহজ একটা বিষয় আছে, সেটা হলো যে আমাদের সাইন অফ এক্সক্লেমেশন থাকবে, সাইন অফ এক্সক্লেমেশন থাকবে। দেখো এখানে কি আছে, সাইন অফ এক্সক্লেমেশন রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট আ নাইস প্লেস ইট ইজ, এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, ডব্লিউএস ডব্লিউএস ডব্লিউএস। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া আমরা তো একটু আগে দেখলাম ইন্টারগেটিভ সেন্টেন্সও ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কিভাবে বুঝবো? ওই যে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের কি হবে, ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। আর যদি আমাদের সাইন অফ এক্সক্লেমেশন থাকে দ্যাট মিনস এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? আচ্ছা, সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন কথা হলো যে এই ডব্লিউএস ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে এক্সক্লেমেটরি চিনবো। দেখো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ডের পরে এ নাইস প্লেস ইট ইজ, এই যে সাবজেক্ট ভার্বটা শেষে বসে, দেখো সাবজেক্ট ভার্বটা শেষে বসছে, সাবজেক্ট ভার্বটা শেষে বসছে, সাবজেক্ট ভার্বটা শেষে বসছে, ঠিক আছে, সাবজেক্ট ভার্বটা শেষে বসছে, তো সাবজেক্ট ভার্ব শেষে বসছে, সাবজেক্ট ভার্ব শেষে বসছে, সাবজেক্ট ভার্ব শেষে বসছে, সাবজেক্ট ভার্ব শেষে বসছে। সো সুন্দর বিষয় চেনার উপায় যে আমরা ডব্লিউএস ওয়ার্ড দেখতে পাবো, এরপরে আমরা কিন্তু অক্সিলারি ভার্ব পাবো না। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব দেখেছি, কিন্তু এখানে দেখো অক্সিলারি ভার্ব নাই, এখানে অ্যাডজেক্টিভ আছে অথবা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আছে, ঠিক আছে। এবার দেখো অ্যাডভার্ব আছে, হাউ ফাস্ট, হ্যাঁ, ডব্লিউএস ওয়ার্ডের পরে অ্যাডভার্ব আছে। তো বিভিন্ন রকমের টেনশন তোমাদের মাথার ভিতরে আসে যে কোনটা যে কোন সেন্টেন্স, এরপরে আর টেনশন থাকার কথা না। তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবা, কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স চিনবা, কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চিনবা, কিভাবে অপটেটিভ সেন্টেন্স চিনবা এবং কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনবা। সো এখানে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওকে, সো আমরা এতক্ষণ যা যা দেখলাম এখন এগুলো অ্যাপ্লাই করব। আমাদের মূল আলোচনা হচ্ছে এখানে যে আমরা কিভাবে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখব। সো শুরুতে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমাদের প্রশ্ন থাকে যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এটা নেগেটিভ করতে হবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে মনে রাখবা, এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগ করা, একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা হচ্ছে কি না বোধক। তো তোমাদের প্রশ্ন আসতে পারে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে হ্যাঁ বোধক বাক্য থেকে বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যেটা হ্যাঁ বোধক সেটা কিভাবে তুমি না বোধকে নিবা সেটা তোমাকে এখন শেখাবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, তোমাদের অনেক প্রশ্ন আসছে এখন পর্যন্ত অনলি এবং অ্যালন দ্বারা। সবাই আমার সাথে একটু পড়ো। আমি আবার বলছি ভাইয়া, তোমরা অনেক ক্লাস করেছো, বাট এইটা মাথায় রাখতে পারবা যে আজকের ক্লাস যারা করবা, ক্লাসের পড়া ক্লাসে যারা শেষ করবা, তোমাদের আর বাড়তি প্যারা নেওয়া লাগবে না। খেয়াল করে দেখো, সবাই একটু আমার সাথে মনোযোগ দাও। এদিকে তাকাও, তুমি শুয়ে ক্লাস করছো কেন ভাই? বসো বসো, এখানে শিখতে আসছো, জীবনে একবার শিখে ফেলো। এই যে তুমি যদি এটা শিখো, তোমার পরবর্তীতে এইচএসসিতে কাজে লাগবে, তোমার অ্যাডমিশনে কাজে লাগবে, তোমার একাডেমিক লাইফে পরে কাজে লাগবে, এবং তুমি যখন বিসিএস বা জবের পরীক্ষা দিতে যাবা তখন এই টপিকটা আছে। তো একটু মনোযোগ দাও ভাই বোন, প্লিজ উঠে বসো, মনোযোগ দাও, আমার দিকে একটু তাকাও। চেহারাটা বেশি সুন্দর না, বাট ক্লাসটা করলে তোমার উপকার হবে ইনশাল্লাহ। আসো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে বলি, দেখো এখানে যদি দেখো তোমার সেন্টেন্সে অনলি বা অ্যালোন আছে, হ্যাঁ, আমরা সবাই একটা উদাহরণ জানি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাই না? সো এইখানে অনলি অথবা অ্যালন থাকলে মনে রাখবা ব্যক্তির ক্ষেত্রে নান বাট, সবাই মুখস্থ করে ফেলো। বলো অনলি অ্যালন থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। বলো অনলি অ্যালন, যদি অনলি অ্যালন থাকে, সবাই মুখস্থ করে ফেলো। অনলি অ্যালন থাকলে বলো, ও ভাইয়া আপুরা, যখন দেখবা সেন্টেন্সে অনলি অথবা অ্যালন আছে এবং অ্যাফার্মেটিভ ওই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে বলে, এই অনলি অ্যালনের পরিবর্তে তুমি ব্যক্তির ক্ষেত্রে নান বাট বসাবা, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসাবা, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসাবা।
তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। আসো তোমাদেরকে এখন অনেকগুলো উদাহরণ দিব, শুধু উদাহরণ না, তোমাদের বোর্ড কোয়েশ্চেন, অনেক বোর্ড কোয়েশ্চেন আজকে প্র্যাকটিস করা হবে। আসো খেয়াল করে দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। সো আমরা এখানে জানি নান বাট কি বসাইতে হবে, অনলির পরিবর্তে নান বাট বসাইতে হবে। অনলির পরিবর্তে কি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আবার দেখো, হি হ্যাজ অনলি 10 টাকা, এখানে কিন্তু সংখ্যা বুঝাচ্ছে। আর আমরা জানি সংখ্যা যদি বুঝায় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন হবে। তাহলে হি হ্যাজ অনলি 10 টাকা, তাহলে আমরা কি বলতে পারি, হি হ্যাজ নট মোর দেন 10 টাকা। এরপরে খেয়াল করে দেখো, যদি এখানে আমরা দেখি হি হ্যাজ অনলি আ বল, এই বলটা হচ্ছে কি বস্তুবাচক। তাহলে বস্তুবাচক থাকলে কি হবে, বস্তুবাচক থাকলে আমরা জানি এই অনলির পরিবর্তে নাথিং বাট হবে। তাহলে হি হ্যাজ নাথিং বাট আ বল। তাহলে তুমি প্রত্যেকটা সেন্টেন্সে কি পাচ্ছ, এখানে অনলি আল্লাহ, আল্লাহ এর এখানে অনলির পরিবর্তে এখানে কি হবে, নান বাট হবে। এখানে 10 টাকা সংখ্যা আছে, দ্যাট মিনস অনলির পরিবর্তে তোমার নট মোর দেন হবে। এরপর দেখো এই যে অনলি এ বল, এটা হচ্ছে কি ভাইয়া বস্তু, তাহলে বস্তু থাকলে কি হবে, নাথিং বাট হবে। ক্লিয়ার? এখন কথা হলো ভাইয়া এই নিয়মটা আমি জানলাম, এখন আমি অ্যাপ্লাই করবে কিভাবে? তোমরা অনেকে জাস্ট নিয়ম জানো কিন্তু অ্যাপ্লাই করতে পারো না। তবে অ্যাপ্লাই করার আগে আমার সাথে একটু লাস্টবারের মতো তুমি বলবে, বলো ভাইয়া অনলি থাকলে কি হয়? হ্যাঁ, থ্যাংক ইউ, আরেকটু জোরে বলো না। অনলি থাকলে আমরা ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন নট লেস দেন। অ্যালোনের ক্ষেত্রে সেম, হ্যাঁ, নান বাট, নাথিং বাট, নট মোর দেন নট লেস দেন। আসো এখন আমরা হচ্ছে খেলবো, প্র্যাকটিস করবো, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবো। দেখতে পাচ্ছ একটা কোয়েশ্চেন তোমাদের রাজশাহী বোর্ড 2019 একটা প্রশ্ন আসে, আ প্যাট্রিয়ট ফিয়ার্স অনলি দ্য ক্রিয়েটর। তাহলে এখানে অনলি আছে, জাস্ট অনলির জায়গা তুমি খালি কি দিবা, নান বাট দিবা, কারণ দ্য ক্রিয়েটর, ক্রিয়েটর হচ্ছে কি ব্যক্তিবাচক নাউন, আর ব্যক্তিবাচক নাউন থাকলে কি হবে, নান বাট হবে। তাহলে খেয়াল করে দেখো, আ প্যাট্রিয়ট ফিয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর। ওকে, সো আমরা একটু পরের কোয়েশ্চেনটা দেখি, অনলি বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এটা সিলেট বোর্ড 2017 এর কোয়েশ্চেন। তুমি দেখতে পাচ্ছ অনলি বুকস, এই বুকস হচ্ছে কি বস্তু, তার মানে বস্তু থাকলে কি হবে, নাথিং বাট হবে। কি হবে, নাথিং বাট হবে। এরপর দেখো আমি যদি দেখাই অনলি দ্য মুন, তার মানে মুন এটা তো ব্যক্তি না, মুন হচ্ছে কি বস্তু, তাহলে বস্তু থাকলে কি হবে, নাথিং বাট, তাহলে নাথিং বাট দ্য মুন শাইনস অ্যাট নাইট। জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে অনলি থাকলে এখানে ব্যক্তি বুঝাচ্ছে না বস্তু বুঝাচ্ছে নাকি সংখ্যা বুঝাচ্ছে। এরপর দেখো অনলি দ্য অপটিমিস্টিক পিপল, এই যে অপটিমিস্টিক পিপল এটা হচ্ছে কি ব্যক্তিবাচক, আশাবাদী মানুষদেরকে বুঝিয়েছে, এটা হচ্ছে ব্যক্তিবাচক। আর ব্যক্তিবাচক থাকলে কি হবে, সেক্ষেত্রে নান বাট দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। এরপরে খেয়াল করে দেখো অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে অনলি ইউ আছে, এখানে ইউ ব্যক্তি, তার মানে কি হবে, নান বাট ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। এরপরে আবার খেয়াল করে দেখো আওয়ার লাইফ ইজ অনলি আ সাম, এই যে আসাম, সাম মানে অঙ্ক, গণিত করছো তাই না, তো সাম এটা অবশ্যই কি বস্তুবাচক, আর বস্তুবাচক থাকলে কি হবে, নাথিং বাট হবে। তাহলে দেখো আওয়ার লাইফ ইজ নাথিং বাট আ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। সো আমরা এতক্ষণ যা পড়লাম অনলি এবং অ্যালোন দিয়ে, এবার আমরা যাব হচ্ছে এভরি ওয়ান, এভরিবাডি, এভরি পার্সন, বা এভরি প্লাস কমন নাউন বা অল যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? প্রথম কথা হচ্ছে যদি তুমি সেন্টেন্সে দেখো এভরি ওয়ান আছে, এভরিবাডি আছে, ঠিক আছে, এভরি পার্সন রয়েছে বা এভরি প্লাস কমন নাউন রয়েছে, এরকম ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এইখানে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো শুরুতে আনতে হবে, ঠিক আছে। এই ওয়ার্ডগুলোর পরিবর্তে তোমার কি, হ্যাঁ, এভরির পরে তুমি কি বলবা, এভরির পরিবর্তে তুমি কি বলবা যে দেয়ার ইজ নো, ঠিক আছে। অথবা তুমি হচ্ছে এভরিবডির পরিবর্তে নোবডি দিয়েও কি করতে পারো, হ্যাঁ, তুমি অ্যাফার্মেটিভতে নেগেটিভ করতে পারো। তো সহজ হিসাব মনে রাখবা, যখন তুমি সেন্টেন্সে এভরিবডি পাবা, কি পাবা, এভরিবডি, এভরি ওয়ান, এভরি পার্সন, যদি এরকম পাও তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি এদের নেগেটিভ করতে হলে দুইভাবে করতে পারো, একটা হচ্ছে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো দিয়ে শুরু করবা, আরেকটা হলো তুমি এভরিবডির পরিবর্তে নোবডি ইউজ করতে পারো। এখন কথা হলো যে ভাইয়া দেয়ার ইজ নো না, আরও কিছু আছে, দেয়ার ইজ নো এরপরে আরও কিছু থাকবে, এরপরে বাট উল্লেখ করতে হবে, বাট। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এইখানে মাথায় রাখতে হবে এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরির পরিবর্তে তুমি কি বলবা, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দেখো কি বললাম আমরা, এভরির পরিবর্তে আমি তোমাকে যদি দেখাই, এভরির পরিবর্তে তুমি কি বলবা, দেয়ার ইজ নো, এরপরে কে আছে, মাদার, মাদার বসাও, দেয়ার ইজ নো মাদার,
এইবার এই মাদারের পরে যে অ্যাটাচ ওয়ার্ড বা এই এভরির সাথে যেটা থাকবে এটার পরে এটা ওয়ার্ডটা বসিয়ে এই যে এভরির পরে যেটা থাকবে সেটা বসিয়ে তুমি কি বসাবা বাট এরপরে লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড, শেষ। সুন্দর হিসাব। তাহলে কি হবে এভরি মাদার লাভস হার চাইল্ড মানে হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এরপর দেখো এভরি ওয়ান নোজ দ্য ট্রুথ, তাহলে এভরি ওয়ান এই যে এভরির পরিবর্তে তোমার কি বলতে হবে দেয়ার ইজ নো, এরপরে ওয়ান বসাবা এরপরে বাট নোজ দ্য ট্রুথ, দেয়ার ইজ নো এরপরে যেটা থাকবে সেটা এরপরে বাট এরপর বাকি অংশ। খুব সহজ হিসাব, সিম্পল হিসাব। আবার দেখো এখানে এভরিবডি লাইকস হিম, সো এটা তুমি দুইভাবে করতে পারো। এভরিবডির পরিবর্তে তুমি কি নোবডি বসাইতে পারো, নোবডি ডিসলাইক হিম, তাই না, এটাও দিতে পারো। অথবা তুমি দিতে পারো কি দেয়ার ইজ নোবডি বাট লাইকস হিম, দেয়ার ইজ নোবডি বাট লাইকস হিম। অথবা তুমি বলতে পারো এভরিবডি লাইকস হিমের পরিবর্তে নোবডি ডিসলাইকস হিম, বিপরীত ওয়ার্ডটা আনতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো আমরা বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখবো। দেখো একটা প্রশ্ন বরিশাল বোর্ড 2024 আসছে। সো এখানে কি হবে দেখো, আমরা যদি বলি এভরি ওয়ান তাহলে তুমি বলতে পারো এটা যে দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস দ্য হিলসা ফিশ, বাকি অংশ লিখে দিবা। তাহলে এভরি ওয়ান লাইকস দ্য হিলসা ফিশ অফ দ্য রিভার, তার মানে এটা কি হবে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস দ্য হিলসা ফিশ অফ দ্য রিভার। এরপর দেখো এভরিবডি অ্যাভয়েডস আ কারাপ্ট পারসন, তো তুমি এখানে কি বলতে পারো দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস আ কারাপ্ট পারসন, ইজি সিম্পল হিসাব। এরপর দেখো এভরিবডি ইজ ফন্ড অফ গ্লিটারিং থিংস, তাহলে এভরিবডি তুমি না বলে দেয়ার ইজ নোবডি বাট ইজ ফন্ড অফ গ্লিটারিং থিংস। এরপরে খেয়াল করে দেখো তুমি বলতে পারো এভরিবডি অ্যাপ্রিসিয়েটস দিস কোয়ালিটি, তার মানে হচ্ছে তুমি বলতে পারো দেয়ার ইজ নোবডি বাট অ্যাপ্রিসিয়েটস দিস কোয়ালিটি। এরপরে খেয়াল করে দেখো এভরিবডি বিকামস গ্ল্যাড টু গেট ফ্লাওয়ার্স, তার মানে তুমি বলতে পারো নোবডি বিকামস গ্লুমি অর স্যাড টু গেট ফ্লাওয়ার্স। অথবা দেয়ার ইজ নোবডি বাট বিকামস গ্ল্যাড টু গেট ফ্লাওয়ার্স, দুইভাবে করতে পারো, নোবডি দিয়ে করতে পারো অথবা দেয়ার ইজ নো দিয়ে করতে পারো। সো এইবার আমরা চলে যাব আরেকটি নিয়মে, সেটা হলো যে বোথ অ্যান্ড। তো আমরা একটু রিভিউ করি। প্রথমে আমরা পড়েছিলাম অনলি অ্যালান থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাদ, বস্তুর ক্ষেত্রে নাথিং বাদ এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন নট লেস দেন হবে। এরপরে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো এভরিবডি, এভরি ওয়ান অথবা এভরি প্লাস পারসন এরকম যদি থাকে তাহলে আমরা দুইভাবে করতে পারি, সেটা হলো যে দেয়ার ইজ নো এরপরে বাট ইউজ করে বাকি অংশ দিতে পারি। আর আরেকটা জিনিস আমরা দেখলাম সেটা হচ্ছে আমরা নোবডি যুক্ত করেও আমরা বিপরীত শব্দ ইউজ করে আমরা নেগেটিভ করতে পারি। সো আমরা তৃতীয় অথবা 3 নাম্বার যে নিয়মটা সেটাতে চলে আসছি, সেটা হলো বোথ অ্যান্ড। খুবই সহজ একটা জিনিস, সেটা হলো বোথ অ্যান্ড আমরা কখন ইউজ করি। যেমন আমরা বললাম তিনি একাধারে একজন গায়ক এবং লেখক, তার মানে আমরা কি বলি হি ইজ বোথ আ রাইটার অ্যান্ড আ সিঙ্গার। সো এখানে খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো বোথ অ্যান্ড থাকলে আমাদের নট অনলি বাট অলসো হয়। মনে রাখবা এই বোথের জায়গায় নট অনলি ইউজ করে দিবা, আর এই বোথের জায়গায় নট অনলি ইউজ করে দিবা, অ্যান্ডের জায়গায় বাট অলসো ইউজ করে দিবা, আর কিছু না। 3 নাম্বার নিয়মটা একবার পানির মতো, খেয়াল করে দেখো। আমি যদি তোমাদেরকে দেখাই বোথ দ্য বয় অ্যান্ড দ্য গার্ল ওয়ার ক্রাইং, তার মানে বোথের জায়গায় তুমি এখানে নট অনলি ইউজ করবা আর অ্যান্ডের জায়গায় বাট অলসো ইউজ করবা। তাহলে কি হবে যে নট অনলি দ্য বয় বাট অলসো দ্য গার্ল ওয়ার্স ক্রাইং। ঠিক আছে, আচ্ছা এরপরে খেয়াল করে দেখো। আচ্ছা এখানে একটা জিনিস তোমাদেরকে আমি কনফিউশন ক্লিয়ার করি যে ভাইয়া এখানে ছিল অয়ার, এখানে কেন ওয়াজ হলো? একটা প্রশ্ন চলে আসছে না যে এইখানে আমরা দেখতে পেলাম যে বোথ দ্য বয় দ্য গার্ল, মনে রাখবে অ্যান্ড দ্বারা যুক্ত হলে দুইটাকে মিলন ঘটাইতে হয়, দুইটা মানে প্লুরাল হয়, দ্য বয় অ্যান্ড গার্ল, এখানে দুইজনকে বোঝাচ্ছে। আর নট অনলি বাট অলসোর ক্ষেত্রে এই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসে। এখানে দ্য বয় এটা ধরার দরকার নাই, এটা ধরতে হবে না, বাট তুমি যখন বলবা বোথ দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, অ্যান্ড দ্বারা যখন যুক্ত হবে তখন প্লুরাল। বাট যখন নট অনলি বাট অলসো থাকে, নট অনলি দ্য বয় বাট অলসো দ্য গার্ল, মানে বালকটি এবং হচ্ছে বালিকাটি যে কোনো একজন, ঠিক আছে, যে কোনো একজনকে বোঝাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই পরের সাবজেক্ট নট অনলির পরেরটা না, বাট অলসোর পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার বস। এখানে যদি বলতো দ্য গার্লস তাহলে কিন্তু ওয়াজ হইতো না, তাহলে কি হতো অয়ার হইতো। এখানে গার্ল সিঙ্গুলার, এই জন্য কি হচ্ছে ওয়াজ হয়েছে। আসো এরকম
আরও কিছু উদাহরণ দেখি, বোথ ইংলিশ অ্যান্ড ম্যাথ আর ডিফিকাল্ট ফর হিম। তাহলে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে যেন আর হয়েছে, তো বোথের পরিবর্তে নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে কি হবে, বাট অলসো। এবং এখানে বাট অলসোর পরে ম্যাথ আছে, ম্যাথের পরে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ ম্যাথ হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি চলে যাই পরবর্তীতে আরও কিছু উদাহরণে অথবা বিগত সালের প্রশ্নে, আমরা দেখতে পাচ্ছি ইটস ফাংশনস আর বোথ স্মুথ অ্যান্ড র্যাপিড। সো এখানে আমরা বোথ দেখতে পাচ্ছি, আবার কি অ্যান্ড দেখতে পাচ্ছি। তাহলে এখানে নট অনলি, স্মুথ, বাট অলসো র্যাপিড। পারতেছো তো নাকি? তুমি কোয়েশ্চেন দেখেই বুঝতে পারো, মানে মুখে মুখে অ্যান্সার করে ফেলবা, এরপরে তো লিখবা, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে ইচ ক্যারিজ বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ। তার মানে বোথের পরিবর্তে তুমি কি দিবা, বোথের পরিবর্তে তুমি দিবা নট অনলি, আর এখানে অ্যান্ডের পরিবর্তে দিবা কি, বাট অলসো। এরপর দেখো বুকস গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার। তাহলে বোথের পরিবর্তে নট অনলি নলেজ বাট অলসো প্লেজার। এরপরে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, দেখো আমরা অলরেডি 3টা শেষ করেছি, 4 নাম্বার যদি অলওয়েজ থাকে, মনে রাখবা অলওয়েজের পরিবর্তে নেভার প্লাস অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ হয়। মনে রাখবা যে অলওয়েজ যদি থাকে একটা সেন্টেন্সে, আমরা সেখানে নেভার যুক্ত করব, মানে এটা আমরা নেগেটিভ করতে গেলে নেভার যুক্ত করব, আর যেই ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকে কি করব, বিপরীতমুখী করতে হবে, কারণ অলওয়েজ এটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক। যখন তুমি নেভার ইউজ করবা তখন তোমাকে অবশ্যই এইটা না বোধক করতে হবে, নেভার, এরপর অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দটা বা নেগেটিভ শব্দটা। সো আমি যদি তোমাদেরকে দেখাই রিনা অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, তাহলে তুমি এখানে অলওয়েজের পরিবর্তে কি দিবা, নেভার দিবা, অলওয়েজের পরিবর্তে কি নেভার দিবা। এরপরও তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে হেল্পস, এটার বিপরীত শব্দ, হেল্পসের বিপরীত শব্দ ইগনোর, ঠিক আছে, ইগনোর। তার মানে হচ্ছে সে মানে সবসময় গরিবদের সাহায্য করে, আর এখানে তুমি যখন বলবা যে রিনা কখনো গরিবদের উপেক্ষা করে না, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো যে হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, তার মানে এই অলওয়েজের পরিবর্তে কি হবে, নেভার হবে। তাহলে হি নেভার, এবার টেলস দ্য ট্রুথ, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ যে এখানে ট্রুথ হচ্ছে কি, ট্রুথ হচ্ছে সত্যবাদিতা, সত্য কথা, আর লাই হচ্ছে কি, মিথ্যা। তার মানে হচ্ছে হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ হয়ে যাবে কি, হি নেভার টেলস আ লাই। এখন আসো আরেকটা উদাহরণ দেখি, দ্য বয় অলওয়েজ অবেজ হিজ প্যারেন্টস। তাহলে অলওয়েজের পরিবর্তে আমরা কি দিব, নেভার দিব, আর অভের বিপরীত শব্দ কি, ডিসঅবে। তাহলে এখানে কি হবে, দ্য বয় অলওয়েজের পরিবর্তে দ্য বয় নেভার ডিসঅবেজ হিজ প্যারেন্টস। ওকে, জাস্ট একটা জিনিস মনে রাখবো, অলওয়েজের পরিবর্তে নেভার বসবে, আর নেভারের পরে যে ওয়ার্ড আছে ওইটার বিপরীত, অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার বিপরীতমুখী একটা ওয়ার্ড বসাতে হবে। আচ্ছা, সো আমরা একটু দেখি যে এই অলওয়েজ এবং নেভার দিয়ে আমাদের কোন কোন বোর্ডে প্রশ্ন আসছে। তোমরা যদি দেখো যশোর বোর্ড 2022-এ তোমরা এখানে দেখতে পাচ্ছ দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। তাহলে এখানে দেখো অলওয়েজ আছে, সো অলওয়েজের পরিবর্তে কী আনতে হবে, নেভার আনতে হবে, আর রিমেম্বার্ডের একটা বিপরীত শব্দ আনতে হবে। রিমেম্বার মানে স্মরণ করা, ফরগেট মানে কি, ভুলে যাওয়া। সো এখানে খেয়াল করে দেখো দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, কী হবে, দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগেটেন। এরপর দেখো দিস হ্যাবিট ইজ অলওয়েজ লাইকড, তার মানে কি হবে, দিস হ্যাবিট ইজ নেভার ডিসলাইকড, ঠিক আছে। নেভার ডিসলাইক দিতে পারে অথবা রেয়ারলি ডিসলাইক, তো আমরা নেভার শিখেছি, নেভার দিলে হবে, ঠিক আছে, রেয়ারলি দিলে হবে, দুইটাই হবে। এরপরে দেখো আমরা যদি পরবর্তীতে যাই, সেটা হচ্ছে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। তোমাদের এরকম কোয়েশ্চেন আসছে অনেক মাস্ট দিয়ে বা হ্যাভ টু, হ্যাজ টু দিয়ে। তো মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু যদি থাকে তোমাদের মনে রাখতে হবে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প, ক্যান নট বাট এবং কি ক্যান নট হেল্প। মনে রাখবা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যদি থাকে এই ক্ষেত্রে আমরা ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প ইউজ করব। তো ক্যান নট বাটের ক্ষেত্রে তুমি ভার্বটা বেস ফ্রম বসাবা, আর ক্যান নট হেল্পের পরে তুমি ভার্ব প্লাস আইএনজি বসাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। কিন্তু এই যে তোমরা আমার সাথে ক্লাস করছো, একটু রিকল করো তো আগে যা পড়িয়েছি তা মনে আছে কিনা। ইয়েস, মনে না থাকলে মনে আনতে হবে। আসো আমি একটু প্রথম থেকে তোমাদের রিভিউ করে দিই। আমার ক্লাসে তোমরা এইটাই সবচেয়ে বেশি ভালো দিকটা পাবা, সেটা হলো যে ক্লাসের পরে ক্লাসে হয়ে যাবে। আসো আমরা একটু বলি, অনলি অ্যালন থাকলে কি হবে, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যায় থাকলে নট মোর দেন, নট লেস দেন হবে, মনে আছে? আচ্ছা, দ্বিতীয়ত আমরা পড়েছি এভরিবডি, এভরি ওয়ান, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে দেয়ার ইজ নো বাট, এরপরে নো বডি দিয়েও আমরা অ্যান্সার করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেই জিনিসটা দেখেছি বোথ অ্যান্ড, এরপর কি দেখেছি বোথ অ্যান্ড, এরপরে কি পড়লাম অলওয়েজ। তো বোথ অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো, আর অলওয়েজ থাকলে নেভার হবে, আর বিপরীত শব্দ হবে। অ্যান্ড দেন 5 নম্বরে আমরা পড়ছি সেটা হলো যে হ্যাভ টু, হ্যাজ টু এবং মাস্ট যদি এরকম থাকে তাহলে আমাদের কি হবে। সো আমরা দেখতে পেলাম মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে আমাদের ক্যান নট বাট, ক্যান নট হেল্প আনতে হয়, আর পাস্ট টেন্সে কুড নট বাট এবং পাস্ট টেন্সে কুড নট হেল্প আনতে হয়। সো এখানে আমরা যদি দেখি হি মাস্ট ওয়ার্ক হার্ড, তাহলে কি হবে, হি ক্যান নট বাট ওয়ার্ক হার্ড, অথবা হি ক্যান নট হেল্প ওয়ার্কিং হার্ড। মজার ব্যাপার,
তাহলে দেখো এই মাস্টের পরিবর্তে তুমি কি বসাইলা, ক্যান নট বাট বসালা। যদি বাট বসাও তাহলে ভার্বের বেস ফর্ম। আর যদি বলো না ভাইয়া আমি ক্যান নট হেল্প বসাবো এই মাস্টের পরিবর্তে, তার মানে তুমি ভার্ব প্লাস আইএনজি বসাবা। তাহলে হচ্ছে আমাদের এইভাবে মনে রাখতে হবে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যখন থাকবে তখন আমরা ক্যান নট বাট আমরা ইউজ করে থাকবো। সো যদি ক্যান নট বাট ইউজ করি তাহলে ভার্বের বেস ফর্ম, অথবা আমরা ক্যান নট বাট না ইউজ করে আমাদের কি করতে হবে, ইয়েস আমাদের ক্যান নট হেল্প ইউজ করতে হবে। আর ক্যান নট হেল্প ইউজ করলে আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে, আচ্ছা আসো এরকম আরও কিছু উদাহরণ দেখি। শি হ্যাজ টু টেক কেয়ার অফ হার চিলড্রেন। সো এখানে হ্যাজ টুর পরিবর্তে আমরা কি বলবো, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট হলে টেক কেয়ার হবে, আর যদি ক্যান নট হেল্প হয় টেকিং কেয়ার হবে। আচ্ছা এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেখব। দেখো, অল ম্যান মাস্ট ডাই, ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন। অল ম্যান মাস্ট ডাই, তাহলে মাস্টের পরিবর্তে কি হবে, এখানে ক্যান নট বাট হবে। সো এখানে তুমি বলতে পারো অল ম্যান ক্যান নট বাট ডাই অথবা অল ম্যান ক্যান নট হেল্প ডাইং। এরপরে দেখো, এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ অল দ্য টাইম, তার মানে মাস্টের পরিবর্তে কি হবে, ক্যান নট বাট। অথবা তুমি যদি ক্যান নট হেল্প ইউজ করো তাহলে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। এরপরে দেখো, দে হ্যাড টু কাম ফরওয়ার্ড, তো এখানে খেয়াল করে দেখো এখানে কুড নট বাট হবে। এটা আমি তোমাদের বলছিলাম না, কুড নট বাট কুড নট হেল্পও হইতে পারে। কখন হবে, এই যে হ্যাড টু, হ্যাড টু কিন্তু অতীত, আর অতীত থাকলে আমরা কি ইউজ করব, কুড নট বাট অথবা কুড নট হেল্প। এখানে তুমি বলতে পারো দে কুড নট বাট কাম ফরওয়ার্ড অথবা কুড নট হেল্প কামিং ফরওয়ার্ড। ঠিক আছে, এরপরে আসো আমরা যদি যাই পরবর্তীতে, ওয়ান ডে হি হ্যাড টু, আবার দেখো হ্যাড টু আসছে। তাহলে হ্যাড টু আসলে কিন্তু ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবা না, কুড নট বসাইতে হবে, কারণ হ্যাড টু হচ্ছে কি পাস্ট টেন্সে। তাহলে কি হবে, ওয়ান ডে হি কুড নট বাট গো টু মার্কেট অথবা ওয়ান ডে হি কুড নট হেল্প গোয়িং টু মার্কেট। এরপর দেখো, এভরিবডি মাস্ট বি কশনস অফ হিজ হেলথ, তার মানে কি হবে, মাস্ট বির পরিবর্তে ক্যান নট বাট বি অথবা ক্যান নট হেল্প বিং। ক্যান নট হেল্প বিং, যদি তুমি হেল্প ইউজ করো তাহলে ক্যান নট হেল্প বিং হবে। এরপর দেখো, ইউ মাস্ট ক্রিয়েট সোশ্যাল মুভমেন্ট অ্যাবাউট রিডিং বুকস। খেয়াল করে দেখো এখানে মাস্ট আছে, তার মানে মাস্টের পরিবর্তে তুমি ক্যান নট বাট দিতে পারো অথবা ক্যান নট হেল্প দিলে ক্রিয়েটিং হবে। ক্যান নট বাট দিলে ক্রিয়েট আর ক্যান নট হেল্প দিলে ক্রিয়েটিং। এরপর দেখো, ইউ মাস্ট লার্ন ইংলিশ। সো ইউ মাস্ট লার্ন ইংলিশ যদি হয় তার মানে কি হবে, ইউ ক্যান নট বাট লার্ন ইংলিশ অথবা ইউ ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ। ওকে, আচ্ছা এবার আমরা খেয়াল করব যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকে। সো অ্যাডজেক্টিভ থাকলে অপোজিট ওয়ার্ড হয়, ঠিক আছে, এবং সেখানে মনে রাখবা যে টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসে, এরপরে নট, অথবা তুমি অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড দিয়ে তুমি অ্যান্সার করতে পারবা। আসো আমি একটু তোমাদেরকে উদাহরণ দেখাই। দ্য বয় ইজ অনেস্ট, তুমি বললা দ্য বয় ইজ অনেস্ট, তার মানে এটা হাবোধক যে ছেলেটি সৎ। তার মানে তুমি যদি এটাকে না বোধক করো তাহলে কি হবে, ছেলেটি অসৎ নয়, ছেলেটি অসৎ নয়। তার মানে হচ্ছে অনেস্টটা কি হয়ে যাবে, ডিসঅনেস্ট হয়ে যাবে। এরকম অ্যাডজেক্টিভকে তোমার কি করতে হবে, বিপরীত আনতে হবে। আচ্ছা এখন একটু আসো তো, আগে যা পড়লাম সেগুলো মনে আছে কিনা। হ্যাঁ, অনলি, অ্যালান থাকলে কি হবে বলো, তারপরে এভরিওয়ান এভরিবডি এগুলো থাকলে কি হবে, এরপরে বোথ অ্যান্ড থাকলে কি হবে, তারপর অলওয়েজ থাকলে কি হবে, অ্যান্ড দেন আমরা একটু আগে পড়েছি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো থাকলে কি হবে, মনে আছে তো, মনে রাখতে হবে। আসো আমরা যেটা পড়ছিলাম সেটা হলো যে অ্যাডজেক্টিভটা যদি এরকম থাকে তাহলে কি হবে, দ্য বয় ইজ নট ডিসঅনেস্ট। এই যে আমরা জাস্ট এখানে ইজকে নট ইউজ করবো, এরপরে ডিসঅনেস্ট বসাবো। এরপর দেখো, হি ইজ আ গুড বয়, তার মানে ইজের জায়গায় ইজ নট হয়ে যাবে, আর গুডের জায়গায় কী হবে, ব্যাড বয় হয়ে যাবে। তাহলে হি ইজ এ গুড বয়, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কী হবে, হি ইজ নট আ ব্যাড বয়। সো আমরা আরও কিছু উদাহরণ দেখি যে দ্য বুক ইজ ইন্টারেস্টিং, তাহলে কী হবে, দ্য বুক ইজ নট বোরিং, দ্য বুক ইজ নট বোরিং। তো ইজের জায়গায় তুমি নট ইউজ করবা আর এটাকে বিপরীতমুখী করে ফেলবা, নেগেটিভ বানালা, এরপরে বিপরীতমুখী হবে। এরপর দেখো, উই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, তার মানে এইখানে দেখো উই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল। এখন অনেকে বলে ভাইয়া এইখানে তো কোনো অ্যামিজান নাই, তাহলে কি করব। এখন আসো তোমাদের বলছিলাম যদি অ্যামিজান না থাকে তাহলে হচ্ছে তোমাদের ডু ডাজ ডিড আনতে হবে। দেখো যদি আমাদের অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করবা, বাট অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড বসাবা, এরপরে নট বসাবা। দেখো খুব সিম্পল হিসাব, অ্যাকসেপ্টেড এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব। তো আমরা বলছিলাম অক্সিলারি ভার্ব না থাকলে বা মেইন ভার্ব থাকলে ডু ডাজ ডিড আনবো। এখন দেখো অ্যাকসেপ্টেড হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। তো ভার্বের পাস্ট ফর্ম হলে আমরা কি ইউজ করি, ডিড নট ইউজ করি। তাহলে এখানে অ্যাকসেপ্ট আছে, এখানে হয়ে যাবে কি রিজেক্ট, এখানে হয়ে যাবে কি রিজেক্ট। তাহলে উই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল হয়ে যাবে কি হি ডিড নট
রিজেক্ট হিজ প্রপোজাল। ওকে, সো এখানে এইভাবে আমাদের করতে হবে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সে অথবা এই রুলসটাতে আমরা ফোকাস করি তাহলে কি বুঝতে হবে, যদি অ্যাম ইজ আর থাকে এবং এরপরে অ্যাজেক্টিভ থাকে তাহলে আমরা খুব সহজে অ্যাম ইজ আর ওয়াজের এরপরে নট ইউজ করব আর অ্যাজেক্টিভটাকে নেগেটিভ বানিয়ে ফেলবো, বিপরীত বানিয়ে ফেলবো। আর ঠিক তেমনি আমরা যদি বলি যে আমাদের যদি সেন্টেন্সে ওই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্ব না থাকে মানে মেইন ভার্ব থাকে তখন আমাদের ডু ডাজ ডিড আনবো। সো আমরা এখন বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখব। বোর্ড প্রশ্ন যদি দেখি, প্রথমে দেখো ইট ইজ ডিস্ট্রাকটিভ। তাহলে এখানে দেখো চিটং বোর্ড 2025-এর একটা প্রশ্ন আছে, ইট ইজ ডিস্ট্রাকটিভ। এখানে ইজের পরে ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ হচ্ছে এখানে পজিটিভ না, এটা নেগেটিভ, এটাকে পজিটিভ বানাইতে হবে, মানে উল্টা বানাইতে হবে। সো এটাকে কনস্ট্রাকটিভ বলতে পারি, ইট ইজ নট কনস্ট্রাকটিভ, এটা এভাবে বলতে পারি। সো এখানে বলতে পারি ইট ইজ নট কনস্ট্রাকটিভ। জাস্ট ওই অ্যামিজারের সাথে নট বসাবা আর ওই অ্যাডজেক্টিভটাকে বিপরীত ওয়ার্ড হিসেবে বসিয়ে দিবা। এরপর দেখো ইট লিভস টুগেদার। তো এখানে খেয়াল করে দেখো লিভস, এখানে কোনো আমাদের কি নাই, এখানে কোনো আমাদের অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু ডাজ ডিড আনতে হবে, তাই না? তাহলে ইট ডাজ নট লিভ অ্যালোন, তাহলে টুগেদারের আমরা যদি বিপরীতমুখী ওয়ার্ড বলি তাহলে অ্যালোন হবে। আর এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই তার মানে অবশ্যই আমাদের কি হতে হবে, সেটা হতে হবে ডু ডাজ ডিড। তাহলে ইট হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় এবং ডু হয় না, ডাজ হয়। সো এখানে দেখো ইট ইজ আ ডিফিকাল্ট থিং, তাহলে ইট ইজ আ ডিফিকাল্ট থিং এর পরিবর্তে আমরা বলতে পারি ইট ইজ অ্যান ইজি থিং। এরপর দেখো ইট ইজ আ ডিফিকাল্ট টাস্ক হয়ে যাবে কি ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, ঠিক আছে? এরপর দেখো মোস্ট অফ দ্য পিপল আর প্যাসিমিস্টিক। তো প্যাসিমিস্টিকের বিপরীত ওয়ার্ড হচ্ছে অপটিমিস্টিক, তার মানে আমরা বলতে পারি মোস্ট অফ দ্য পিপল আর নট অপটিমিস্টিক। তো এখানে আর নট এরপরে খালি তুমি বিপরীত ওয়ার্ডটা বসিয়ে দিবা, খুব ইজি বিষয়। অ্যান্ড দেন পরবর্তীতে যদি তোমাদের কিছু মানে আমি দেখাই কিছু একবারে মানে যেগুলো বারবার আসে, যেমন অ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভ, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাভেলেবেল, আনঅ্যাভেলেবেল, অ্যাভয়েড, ইন্ডালজ, ব্লেসিং, কার্ডস, তারপর হচ্ছে কেয়ারলেস, বোদার, ডিফিকাল্ট, ইজি, এনজয়েবল, বোরিং, হ্যাঁ, এভার, নেভার, এভরিবডি, নোবডি, ফার, নিয়ার, এরকম কিছু ওয়ার্ড আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়লে এগুলো ইজি হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো ওয়ার ইজ এ কার্ডস, এখানে কার্ডস আছে, তার মানে এটা কি হবে, ব্লেসিং হয়ে যাবে। তাহলে কি হবে, ওয়ার ইজ নট আ ব্লেসিং, ওয়ার ইজ নট আ ব্লেসিং অথবা বোন ফর দ্য হিউম্যান সিভিলাইজেশন। ওকে, সো এরপর দেখো আমরা যদি দেখি এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল, তাহলে কি হবে, এ জার্নি বাই ট্রেন ইজ নট, ঠিক আছে, অলওয়েজ, এখানে আমরা বোরিং বলতে পারি অথবা হচ্ছে মনোটোনাস বলতে পারি। আরও মজার ব্যাপার, এটাকে আমরা বলতে পারি অলওয়েজের জায়গায় নেভার বলতে পারি, আমরা একটু আগে শিখেছি অলওয়েজের জায়গায় হচ্ছে কি নেভার, তাহলে কি হবে এখানে ইজ নেভার বোরিং অর মনোটোনাস। এরপরে খেয়াল করে দেখো এই স্টুডেন্ট শুড রাইট আ রিলেভেন্ট অ্যান্সার, তাহলে এখানে দেখো শুড রাইট, তাহলে শুড রাইট থাকলে শুডেন্ট রাইট হয়ে যাবে, কারণ অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করতে হবে। শুডেন্ট রাইট, এরপরে রিলেভেন্ট হয়ে যাবে কি ইরিলেভেন্ট, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো কম্পিউটার ইজ আ ব্লেসিং অন আর্থ, তো খেয়াল করে দেখো কম্পিউটার ইজ আ ব্লেসিং, তার মানে এটা কি হয়ে যাবে, কার্ডস হয়ে যাবে, তার মানে কি হবে কম্পিউটার ইজ নট আ কার্ডস অন আর্থ। এরপরে দেখো আমি যদি উদাহরণ দিই, ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংলিশ ইজ নট আ লোকাল অথবা নেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এরপরে দেখো অনেস্টি ক্যান ওপেন আ ডোর অফ পিস বিফোর আ পারসন, অনেস্টি ক্যান ওপেন, তার মানে অনেস্টি সততা খুলতে পারে দরজা, আর তুমি বলতে পারো যে ক্যান নট শাট দ্য ডোর অথবা শাট এ ডোর, তার মানে ক্যান নট শাট হবে, এখানে ক্যান নট ওপেন হবে না, এখানে ক্যান নট শাট হবে। বিপরীতমুখী ওয়ার্ডটা ওপেনের বিপরীত হচ্ছে কি শাট, ওপেন মানে খোলা আর শাট হচ্ছে কি বন্ধ করা। ওকে, সো এখানে আরও কিছু আমি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট কিছু ওয়ার্ড দেখাচ্ছি, যেমন বিপরীত শব্দ যেগুলো, আরও অনেক আছে, আরও জিনিসগুলো তোমাদের জানতে হবে, বাট এগুলো জানলে মোটামুটি পরীক্ষার হলে ঘুরে ফিরে এগুলো বেশি আসে, ঠিক আছে? সো এখানে দেখো গ্ল্যাড, স্যাড, গ্রেটফুল, আনগ্রেটফুল, হাই, লো, ইন্ডাস্ট্রিয়াস, লেজি, ম্যারিড, আনম্যারিড, ওপেন, শার্ট, প্লিজেন্ট, আনপ্লিজেন্ট, পাংচুয়াল, লেট, তারপর হচ্ছে কোয়ালসাম, পিস লাভিং, রেয়ারলি, অলওয়েজ, ঠিক আছে? এখানে রেয়ারলির পরিবর্তে নেভারও ইউজ করতে পারো, রিলেভেন্ট, ইরিলেভেন্ট, সেফ, আনসেফ, সিনসিয়ার, ইনসিনসিয়ার, শিওর, ডাউটফুল। ওকে, এই জিনিসগুলো তোমাদের জাস্ট পড়তে হবে। এবার আসো আমরা চলে যাই হচ্ছে অ্যাজ সুন এজ যুক্ত আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নো সুনার হ্যাড ইউজ করতে হয়। মনে রাখবা অ্যাজ সুন এজ থাকলে তুমি যদি নেগেটিভ করতে চাও নো সুনার হ্যাড বসবে, আর নো সুনার হ্যাডের সাথে আমরা সবাই জানি দেন, THAN, দেন বসে। তো আসো আমরা একটু খেয়াল করে দেখি যে অ্যাজ সুন অ্যাজ হি স মি হি স্মাইল্ড, তার মানে আমাদের কী করতে হবে, নো সুনার হ্যাড আনতে হবে, আর নো সুনার হ্যাডের পরে অবশ্যই ভার্বের V3 ফর্ম হবে। সো নো সুনার হ্যাড হি সিন মি দেন হি স্মাইল্ড, খুব সহজ হিসাব। অ্যাজ সুন এজ বাদ যাবে, অ্যাজ সুন এজ বাদ যাবে, নো সুনার হ্যাড বসাবা, এরপরে সাবজেক্ট, আর হ্যাডের পরে কখনো স হয় না, মানে V2 হয় না, এখানে সটা কি হয়ে যাবে, V3 ফর্ম হয়ে যাবে, আর এখানে কমার পরিবর্তে দেন ইউজ করবা, বাকিটা লিখে দিবা, শেষ। ওকে, খুব সিম্পল। আসো আমি আরও উদাহরণ দেখাই, যদি এটা
তোমরা খেয়াল করো, তোমরা নিজেরাই পারবা। অ্যাজ সুন এজ দ্য বেল র্যাং, এখানে দেখো অ্যাজ সুন এজের পরিবর্তে কী হবে, নো সুনার হ্যাড হবে। এরপরে দ্য বেল, এখানে তুমি সাবজেক্ট বসাবা। আর র্যাং, এটা হচ্ছে রাং, এটা হচ্ছে রাং RUNG। তাহলে দেখো অ্যাজ সুন এজের পরিবর্তে কী হবে, অ্যাজ সুন এজের পরিবর্তে হচ্ছে নো সুনার হ্যাড, এরপরে সাবজেক্টটা বসালা। এরপরে এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটা হয়ে যাবে কি B3 ফর্ম, কারণ আমরা জানি ভার্বের B3 ফর্ম হয় সবসময় হেডের পরে। দেখো হেডের পরে ভার্বের B3 ফর্ম হবে। এরপরে তুমি কমার পরিবর্তে দেন বসাও, এরপরে বাকি অংশ বসিয়ে দাও, খেলা শেষ, বাকি অংশ বসিয়ে দিবা। তো এখন কথা হলো ভাই এখান থেকে কি প্রশ্ন আসে? হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে। সো আমার বিশ্বাস এটা তোমরা সবাই করতে পারবা। এটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 2025-এর। তাহলে আমরা এখানে কি লিখবো, অ্যাজ সুন এজের পরিবর্তে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। এরপর সাবজেক্টকে আই, সাবজেক্টকে আই। এবার সি হবে না সিন হবে, সিন হবে। হ্যাঁ, দ্য টাইগার, টাইগার। এরপর দেখো কমার পরিবর্তে আমরা দেন বসাবো, এরপরে বাকি অংশ আই ক্লাইম্বড আপন দ্য ট্রি। আবার এটাকে যদি তুমি অ্যাফার্মেটিভ করতে চাও, ধরো তোমার নেগেটিভ করতে দেওয়া, মানে নেগেটিভ করে দেওয়া আছে, তুমি এটাকে কি অ্যাফার্মেটিভ করবা। দেখো তোমার এটা কি নেগেটিভ ছিল, তুমি অ্যাফার্মেটিভ করবা, খুব ইজি হিসাব। তুমি এখানে নো সুনার হ্যাডের পরিবর্তে কি অ্যাজ সুন এজ, অ্যাজ সুন অ্যাজ, এরপর উই। এবার রিস্ট পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সও থাকলে যা, এখানে এই রিস্ট এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে, বাট আমরা জানি রিস্ট পাস্ট ফর্মে মানে V2 ফর্মেও সেম, ঠিক আছে। রিচ দ্য স্টেশন, এরপরে দেন না বসে তুমি কমা বসাবা, কমার পরে বাকি অংশ বসাই দিবা, খেলা শেষ। সো এখানে খুব ইজি এবং সিম্পল বিষয়। দেখো আমি অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন করাচ্ছি, অনেকে ভাববে যে ভাইয়া ক্লাসটা অনেক বড় হচ্ছে। আমি তোমাদের বলি, এটা যদি তুমি করো, তুমি এরপরে যখন বিগত সালের প্রশ্ন সলভ করবা, তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার লাইফে তুমি এতদিন যা পড়ো নাই, তুমি এক ক্লাসে সব পড়ে ফেলছো, ঠিক আছে। সো এগুলো তোমাদের 6, 7, 8-এও ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার আসো সামটাইমস। সামটাইমস থাকলে নট অলওয়েজ বসে, সামটাইমস, সামটাইমস থাকলে কি নট অলওয়েজ বসে। যেমন আমি যদি বলি দে সামটাইমস প্লে ইন দ্য ফিল্ড, তাহলে তুমি কি বলবা, দে ডোন্ট অলওয়েজ প্লে ইন দ্য ফিল্ড। এখন অনেক বলবে ভাই আপনি তো ডু নট বলেন নাই। আরে নট বলতে তুমি হয় ইজ নট বসাবা, অথবা আর নট বসাবা, অথবা এম নট বসাবা, অথবা ওয়াজ নট, অথবা ওয়ার নট, অথবা তুমি ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলা বসাবা, তাই না। সো এটাই আমরা দেখব। যেমন দের সাথে তুমি কখনো তো এবার বলতে পারো না যে এখানে ধরো আমি যদি দেখাই, হ্যাঁ তুমি যদি এরকম করো দে সামটাইমস, সামটাইমসের ক্ষেত্রে তুমি জানো নট অলওয়েজ, তুমি নট দে নট অলওয়েজ বসাই দিছো না, এখানে অবশ্যই ডু নট বসাইতে হবে, কারণ আমরা জানি যে সাবজেক্টের পরে সরাসরি নট বসে না, সেই ক্ষেত্রে আমাদের ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট, এম নট, ইজ নট, আর নট বসাইতে হয়। এরপরে দেখো আমি যদি তোমাদের পরবর্তী একটা দেখাই, হি সামটাইমস কামস লেট, তার মানে তুমি জানো সামটাইমসের পরিবর্তে কি হয়, নট, তুমি জানো নট অলওয়েজ বসে, ঠিক আছে, তুমি নট অলওয়েজ বসাইলা। এখন কথা হলো হি নট অলওয়েজ কখনো হবে না, আমরা জানি হির সাথে ডাজ নট হয়, কি হয়, ডাজ নট। সো এখানে কি লিখবা, যে হি ডাজ নট অলওয়েজ কাম লেট, কামস হবে না কিন্তু কাম লেট, কি হবে, কাম লেট, কারণ এখানে ডাজ ইউজ করলে আবার এরপরে বাক্যের সাথে মানে ভার্বের সাথে এসবে যুক্ত করা লাগে না। ওকে, আচ্ছা। সো এবার হচ্ছে তোমাদের লাস্ট বলা যায় টু ডট টু, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট হয়, বলো টু ডট ডট টু সো ডট 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 দ্যাট, বলো টু ডট 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 টু সো ডট ডট দ্যাট। ও ভাইয়া আপুরা যখন সেন্টেন্সে দেখবা টু ডট ডট টু আছে তখন সো ডট ডট দ্যাট আনবা, আর সো ডট ডট দ্যাটের পরে মনে রাখবা এরপরে তুমি প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট বসাবা, আর পাস্ট টেন্স হলে কুড নট বসাবা, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপরে ভার্বের কি বেস ফর্ম। আসো আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যদি টু ডট ডট টু পাও, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে এখানে এই টু ডট ডট টু, এখানে টু এর পরিবর্তে সো, এখানে সো, আর এই টুর পরিবর্তে কি দ্যাট বসাবা, তাহলে দেখো হি ইজ সো উইক দ্যাট, এখানে কি শেষ না, এরপরে তুমি এরপরে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট বসাবা, যেহেতু এখানে দেখো ইজ প্রেজেন্ট টেন্স আছে তাহলে কি হবে, ক্যান নট হবে, এরপরে যে ভার্বটা আছে এখানে ভার্বটার বেস ফর্ম বসাবা, কারণ ক্যান নটের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হয়, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তো এখানে ক্যান নট বসাইলাম কেন, এখানে ইজ আছে। এরপরে দেখো তৈমুর ওয়াজ টু হাংরি টু ওয়েট, এখানে দেখো টু ডট টু আছে, তাহলে সো হাংরি দ্যাট, এইবার দেখো ওয়াজ থাকার কারণে ক্যান নট হবে না, তাহলে তৈমুর পরিবর্তে আমরা কি হি বসাবো, হি, এরপরে ক্যান নট না হয় কি হবে, কুড নট ওয়েট, কুড নট ওয়েট। ওকে, আশা করি বুঝতে পেরেছো।
সো একবারে লাস্ট আমাদের সেটা হলো ভেরি যুক্ত অ্যাফার্মেটিভকে যদি নেগেটিভ করতে চাও, ভেরি এর পরিবর্তে নট প্লাস বিপরীত শব্দ, একই জিনিস, ঠিক আছে। এরপরে অ্যাট অল বসে, অ্যাট অল শেষে হচ্ছে কি অ্যাট অল। যেমন দেখো ইনফ্যাক্ট এ মুনলাইট নাইট ইজ ভেরি প্লিজেন্ট, তাহলে এখানে তুমি এই ভেরির পরিবর্তে তুমি অবশ্যই মাথায় রাখবা নট প্লাস বিপরীত শব্দ। প্লিজেন্ট হচ্ছে কি আনপ্লিজেন্ট, প্লিজেন্টের বিপরীত শব্দ কি আনপ্লিজেন্ট, তাহলে এখানে তুমি বলবা ইনফ্যাক্ট আ মুনলাইট নাইট ইজ নট আনপ্লিজেন্ট অ্যাট অল। তার মানে এটাই ভাবে মনে রাখবা, নট বসাবা বিপরীত শব্দ অ্যাট অল বসাবা। তো প্রত্যেকটা একই জিনিস, দেখো প্রত্যেকটা। দ্য ফ্রুট ইজ ভেরি অ্যাভেলেবেল, অ্যাভেলেবেলের বিপরীত শব্দ কি আনঅ্যাভেলেবেল, তাহলে কি হবে দিস ফ্রুট ইজ নট আনঅ্যাভেলেবল অ্যাট অল। আবার দেখো যে হার প্যারেন্টস লাইকড হার ভেরি মাচ, তাহলে এখানে দেখো হার প্যারেন্টস ডিড নট ডিসলাইক হার অ্যাট অল শেষে বসায় দিবা। হি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য পুয়ার, তাহলে কি হবে হি ওয়াজ নট আনকাইন্ড টু দ্য পুয়ার অ্যাট অল। এরপর দেখো আই ওয়াজ ভেরি গ্লেড, তাহলে কি হবে আই ওয়াজ নট স্যাড অ্যাট অল, তাহলে এখানে গ্লেডের বিপরীত শব্দ কি স্যাড। ওকে, আচ্ছা। সো এতক্ষণে আমরা আবোধক থেকে নাবোধক পড়েছি। অনেকের অনেক বিরক্তি চলে আসতে পারে, বাট আমি এটা মনের প্রাণে বিশ্বাস করি যারা মনোযোগ দিয়ে ক্লাস করছো এটা তোমাদের জন্য মানে অনেক বড় একটা প্রাপ্তি যে তোমরা এক ক্লাসে শেষ করে ফেলতে পারছো। ওকে, সো আমরা এখন অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ নিব। তো অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে হলে প্রথমত আমাদের একটু খেয়াল করতে হবে যে এখানে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার আছে কিনা, মানে অক্সিলারি ভার্ব আছে কিনা। মনে রাখবা যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদের মাথা নিয়ে আসতে হবে ডু, ডাজ, ডিড। প্রেজেন্ট টেন্স হলে ডু অথবা ডাজ, আর পাস্ট টেন্স হলে কি ডিড। যদি দেখো সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স তাহলে ডু অথবা ডাজ, এবং এগুলো বাক্যের শুরুতে বসবে এবং সেখানে ডাজ নট, ডু নট ব্যবহার করা হবে। খেয়াল করে দেখো যে হি প্লেইজ ক্রিকেট, এখানে এটা হচ্ছে কি একটা অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্স। সো এখানে অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্স যদি খেয়াল করো হি প্লেইজ ক্রিকেট, এখানে অক্সিলারি ভার্ব নাই, তার মানে তোমাকে ডু, ডাজ, ডিড আনতে হবে। একটু খেয়াল করে দেখো তো এখানে হির সাথে কি ডু বসবে না হির সাথে ডাজ বসবে? হির সাথে কি বসবে? ডাজ বসবে, তাহলে কি হবে ডাজেন্ট হি প্লে ক্রিকেট, ডাজেন্ট হি প্লে ক্রিকেট। আবার তুমি যদি বিগত সালের প্রশ্ন দেখো তাহলে আরও বেশি ক্লিয়ার হতে পারবা। দেখো বিগত বছরের প্রশ্ন যদি আমরা খেয়াল করি এখানে আছে পিপল অফ অল এইজেস এনজয় আ মুনলাইট নাইট। তো এখানে দেখো পিপল অফ অল এইজেস এনজয়, এখানে এনজয় আছে, এটা হচ্ছে মেইন ভার্ব, এখানে কোনো কি নাই, এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব নাই, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার নাই। তাহলে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ার যখন থাকবে না তখন ডু, ডাজ, ডিড আমরা নিয়ে আসবো। এখন এখানে এনজয় এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তো প্রেজেন্ট টেন্সে হলে ডু অথবা ডাজ হয়। এখন দেখো পিপল, পিপল হচ্ছে প্লুরাল, প্লুরালের সাথে কি ডাজ হয় না ডু হয়? অবশ্যই কি হয়? ডু হয়। তাহলে আসো আমরা কি বলবো, ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় আ মুনলাইট নাইট। আবার দেখো এভরিবডি নোজ দিস, তো এখানে আমরা অলরেডি এটা তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখিয়েছি, বাট এটা ইন্টারগেটিভ কীভাবে করবা। এভরিবডি নোজ দিস, তো এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, সো অক্সিলারি ভার্ব অ্যামিজার যেহেতু নাই তাহলে ডু, ডাজ, ডিড আনতে হবে। তাহলে ডাজেন্ট এভরিবডি নো দিস, তাহলে আমরা এভরিবডি জানি সিঙ্গুলার, এই জন্য ডাজ নট হয়েছে। আবার দেখো সেম প্যাটার্নে যে মেনি পিপল অফ ফ্লাড এফেক্টেড এরিয়া বিকেম হোমলেস, এখানে বিকেম আছে, খেয়াল করে দেখো। তাহলে এখানে বিকেম আছে, বিকেম থাকলে কি ডু, ডাজ বসবে নাকি ডিড বসবে? অবশ্যই ডিড বসবে, আর ডিডের সাথে কি নট বসবে, তাহলে ডিডেন্ট, আমাদের এখানে কি হবে ডিডেন্ট হবে। সো আমরা বলতে পারি ডিডেন্ট মেনি পিপল অফ ফ্লাড এফেক্টেড এরিয়া বিকাম হোমলেস। এরপর দেখো ইট ডেস্ট্রয়েজ সিভিলাইজেশন, সো ইট ডেস্ট্রয়েজ, এই দেখো ডেস্ট্রয়েজ হচ্ছে আমাদের কি মেইন ভার্ব, তো মেইন ভার্ব থাকলে ডু, ডাজ, ডিড বসে, এবং এটা প্রেজেন্ট টেন্স আছে, আর প্রেজেন্ট টেন্স থাকলে অবশ্যই কি হবে ডাজ হবে। তাহলে ডাজেন্ট ইট ডেস্ট্রয় সিভিলাইজেশন, এখানে কি হবে ডাজেন্ট ইট ডেস্ট্রয়েজ সিভিলাইজেশন। এরপর দেখো এভরিবডি ওয়ান্টস টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, তো এটাকে ইন্টারগেটিভ যদি করতে বলে তাহলে আমাদের ওয়ান্টস আছে, অবশ্যই এখানে আমাদের ডু, ডাজ বসবে প্রেজেন্ট টেন্সে। এখানে এভরিবডির সাথে কি হয় ডাজ হয়, তাহলে কি হবে ডাজেন্ট এভরিবডি ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট। এরপরে খেয়াল করে দেখো হি ইনহেরিটেড আ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার, তো এখানে দেখো ইনহেরিটেড পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্স থাকলে কি হবে ডিডেন্ট হবে। তাই ডিডেন্ট হি কি হবে ডিডেন্ট হি ইনহেরিট আ ভাস্ট প্রপার্টি ফ্রম হিজ ফাদার অ্যান্ড সিস্টার। দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স খুবই মজার, জাস্ট তুমি একটু যদি খেয়াল করে দেখো এইখানে মানে মজার লাগার ব্যাপারটা হলো যে অল্প একটু চেঞ্জ করে পুরো সেন্টেন্সটা দেখে দেখে লিখে দেওয়া, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি দেখো যে দ্য ওমেন বিকেম সিম্প্যাথেটিক টু সি, তো এখানে খেয়াল করে দেখো ওমেন বিকেম আছে, বিকেম হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে ডিডেন্ট, তাহলে কি হবে ডিডেন্ট দ্য ওমেন বিকাম সিম্প্যাথেটিক। আমরা জানি ডু, ডাজ, ডিড এদের পরে ভার্বের বেস ফর্ম হয়, এখানে কিন্তু বিকাম হয়ে যাবে। এইখানে আবার খেয়াল করে দেখো যে এইখানে আমরা ইনহেরিটেড হয়ে যাবে ইনহেরিট,
তাহলে ডু ডাজ ডিডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম, এটা মনে রাখতে হবে, এটা অবশ্যই তোমার মনে রাখতে হবে। আচ্ছা, এইবার আসো আরও কিছু জিনিস দেখি যে অক্সিলারি ভার্ব যখন থাকবে, অক্সিলারি ভার্ব যখন থাকবে। সো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে অক্সিলারি ভার্ব নাই, আর এখন দেখবো অক্সিলারি ভার্ব আছে। তো অক্সিলারি ভার্ব থাকলে খুবই ইজি জিনিস যে ইজটা সামনে নিয়ে আসবা, নট ইউজ করে দিবা, খুব ইজি জিনিস। আসো, যেমন ইন্টারনেট ইজ এ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম, তাহলে কি হবে? ইজেন্ট ইন্টারনেট আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম। জাস্ট হচ্ছে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা সামনে নিয়ে আসবা। আবার দেখো পিপল আর ফন্ড অফ জার্নি বাই ট্রেন, তাহলে এখানে দেখো পিপল আর, এখানে আরটা হয়ে যাবে কি আরেন্ট, আরেন্ট পিপল, আরেন্ট পিপল, আর বাকি অংশ দিয়ে দাও। আবার দেখো যে হি ক্যান সাকসিড ইন লাইফ, তাহলে ক্যানটাকে আগে এনে নট ইউজ করে দাও, ক্যান নট হি সাকসিড ইন লাইফ। এরপর দেখো ওয়ান ক্যান নট আছে, তাহলে এইখানে যেহেতু ক্যান নট আছে, তুমি কি আবার পরবর্তীতে আবার ক্যান নট আনবা শুরুতে? না, ক্যান আনবা। কি আনবা? ক্যান। তাহলে কি হবে? ক্যান ওয়ান বি সাকসেসফুল উইদাউট ইট। এরপর দেখো শুডেন্ট আ ম্যান, তাহলে এখানে ইন্টারগেটিভ অলরেডি করা আছে, এটা ইন্টারগেটিভ করা আছে, এটাকে তুমি অ্যাসার্টিভে নিবা। তাহলে অ্যাসার্টিভে নিবে কি হবে? এ ম্যান শুড লার্ন, এখানে শুডেন্ট এ ম্যান লার্ন আছে, এটা হচ্ছে কি ইন্টারগেটিভে। দেখো শুডেন্ট এ ম্যান লার্ন, তাহলে এটাকে যদি তুমি অ্যাসার্টিভে নাও তাহলে কি হবে? এ ম্যান শুড লার্ন, এ ম্যান শুড লার্ন, তাহলে কি হবে? এ ম্যান শুড লার্ন টু লিভ ইন পিস। আবার দেখো উই ক্যান নট পাস, তাহলে ক্যান নট আছে, হয়ে যাবে কি শুধু ক্যান, শুরুতে কি হবে? ক্যান হবে। খুবই ইজি জিনিস এটা। যখন দেখবা অক্সিলারি ভার্ব আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, এগুলো যখন থাকবে জাস্ট ওগুলা সামনে নিয়ে আসবা, সামনে নিয়ে এসে নট ইউজ করে দিবা, শেষ। এরপরে দেখো আমি যদি দেখাই যে টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড, তাহলে ইজটাকে আগে নিয়ে আসো, ইজ নট বানিয়ে দাও, ইজ নট টু কিল টাইম টু কমিট সুইসাইড, শেষ। সো আশা করি তোমরা এটা সহজে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করতে পারবা। ওকে, এভরিবডি এভরিওয়ান অল যদি এগুলো থাকে তাহলে মনে রাখবা যে হু বসাতে হবে, বাক্যের শুরুতে কি হু বসাবা, এরপরে তুমি টেন্স এবং ভার্ব অনুযায়ী ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট বসাবা, ঠিক আছে? ওকে, সো খেয়াল করে দেখো এভরিওয়ান ওয়ান্ট সাকসেস, তাহলে কি হবে জানো? যে হু ডাজ নট ওয়ান্ট সাকসেস, তাহলে এখানে ওয়ান্টস এখানে আছে কি প্রেজেন্ট টেন্সে, তাহলে অবশ্যই ডাজ নট হবে, হু ডাজ নট ওয়ান্ট সাকসেস। আবার দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, তাহলে এভরিবডি আছে, তাহলে এভরিবডির ক্ষেত্রে আমরা অবশ্যই কি সিঙ্গুলারকে বুঝাই, তাহলে ডু নট হবে না ডাজেন্ট হবে? অবশ্যই ডাজেন্ট হবে। এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, তাহলে কি হবে? হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। ওকে, খুব ইজি জিনিস। তাহলে আমি কি বললাম ভাইয়া? যদি এভরিবডি এভরি ওয়ান অথবা অল থাকে সেক্ষেত্রে তুমি যে ইন্টারগেটিভ করতে চাও, আবার বুঝাচ্ছি, আমরা প্রথমে যেগুলো পড়ছি ওগুলো হচ্ছে কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আর এখন হচ্ছে কি ইন্টারগেটিভ নিচ্ছি, আমরা ইন্টারগেটিভ নিচ্ছি। সো খেয়াল করে দেখো হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স কেন হইলো? এভরিবডি লাভস ফ্লাওয়ার্সের পরিবর্তে এভরিবডির পরিবর্তে হু বসালাম। এবার আমাদের টেন্স অনুযায়ী, টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এখানে এভরিবডির যেহেতু সিঙ্গুলার ভার্বকে গ্রহণ করেছে তাহলে কি হবে? হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। এরপর দেখো এভরিবডি লাভস ফ্লাওয়ার্স, এটাকে যদি আমরা বলি তাহলে কি হবে? হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স। এবার আসো নেভার থাকলে ইন্টারগেটিভে ডু, ডাজ, ডিড, এরপরে সাবজেক্ট এভার। নেভার থাকলে এভার হয়, নেভার থাকলে কি হয়? এভার হয়। যদি তুমি নেভার যুক্ত অ্যাফার্মেটিভকে ইন্টারগেটিভ করতে চাও তাহলে সেক্ষেত্রে এভার আনতে হবে। যেমন দেখো দে নেভার প্লে ক্রিকেট, তাহলে কি হবে এখানে? যে ডু দে এভার প্লে ক্রিকেট, ওই যে বাক্যের শুরুতে আমরা জানি ডু, ডাজ, ডিড নিতে হবে, তাহলে এভারের আনা অবশ্যই বাধ্যতামূলক রয়েছে, কারণ হলো নেভার থাকলে এভার হয় এবং এর আগে খেয়াল করে দেখো বাক্যের শুরুতে ডু, ডাজ, ডিড আনতে হয়। তাহলে দে নেভার প্লে ক্রিকেট, এখানে নেভার প্লে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর দের সাথে ডু বসে, দের সাথে ডাজ বসে না, এই জন্য কী হবে? ডু দে এভার প্লে ক্রিকেট। সো এবার দেখো বিগত বছরের প্রশ্ন যে সো উই শুড নেভার বি ডিসঅনেস্ট, তাহলে এখানে নেভারের পরিবর্তে অবশ্যই এবার রাখতে হবে, আর আমরা এই যে ভার্বটা আমরা কি আগে নিয়ে আসবো। সো শুড উই এভার বি ডিসঅনেস্ট, এখানে দেখো মডাল ভার্ব আছে। এখন অনেকগুলো ভাইয়া এখানে তো ডু ডাজ ডিড আনলাম না। আরে বোকা, আমরা বলছিলাম না একটু আগে যদি মডাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেগুলোকে আগে নিয়ে আসবা, এখানে ডু ডাজ ডিড লাগবে না। যখন দেখবা মেইন ভার্ব আছে তখন ডু ডাজ ডিডের খেলা, এখানে কিন্তু শুড আছে, তুমি আবার ডু ডাজ নিয়ে টানাটানি করিও না, ঠিক আছে? সো আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলবো যে এতক্ষণ দেখলা কি নেভার থাকলে এভার হয়, নেভার থাকলে কি হয়? এভার হয়। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, নাথিং থাকলে আমাদের ইন্টারগেটিভ করতে হলে সেক্ষেত্রে এনিথিং আনতে হয়। কি আনতে হয়? এনিথিং আনতে হয়। সবাই একটু মনে রাখো যে নেভার থাকলে কি হবে? এভার হবে। আর যদি দেখো নাথিং আছে, নাথিং থাকলে কি হবে? এনিথিং হবে। নাথিং থাকলে কি হবে? এনিথিং হবে। সো আসো তোমাদেরকে দেখাই, যেমন নাথিং ক্যান স্টপ মি ফ্রম ডুইং দ্যাট, তাহলে কি হবে? এনিথিং আনতে হবে নাথিংয়ের পরিবর্তে। আর এখানে যেহেতু ইন্টারগেটিভ বাক্যের শুরুতে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, এখানে ক্যানটাকে আগে নিয়ে আসবো। আবার দেখো উই হ্যাভ নাথিং টু ডু, তাহলে উই হ্যাভ নাথিং টু ডু, এখানে অবশ্যই আমরা কি হ্যাভকে আগে নিয়ে আসবো, হ্যাভ উই এনিথিং টু ডু,
তাহলে নাথিংয়ের ক্ষেত্রে আমরা এনিথিং আনবো, আর নেভার থাকলে এবার আনবো, আর বাক্যের শুরুতে কিন্তু আমাদের যদি মেইন ভার্ব থাকলে তাহলে ডু ডাজ ডিড আনবো, আর মেইন ভার্ব না থাকলে যে অক্সিলারি ভার্বটা আছে সেটাকে সামনে নিয়ে আসবো। ওকে, আচ্ছা এখন আসো আমরা যদি এভরি প্লাস নাউন দেখি, আমরা এভরি প্লাস নাউন দেখলে ইজ দেয়ার এনি প্লাস নাউন, এরপরে হু ডু নট অথবা ডাজ নট হবে। দেখো ইন্টারগেটিভ করতে হলে, ইন্টারগেটিভ যদি আমরা করি সেক্ষেত্রে যখন আমরা দেখব এভরি প্লাস নাউন আছে, যেমন এভরি মাদার, এভরি ফাদার, এভরি বয়, এভরি গার্ল, ঠিক আছে, যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আমরা শুরু করব ইজ দেয়ার এনি, এরপরে আমরা হচ্ছে নাউনটা বসাবো, এরপরে হু ডু নট অথবা হু ডাজেন্ট অথবা হু ডিডেন্ট বসাবো আর কি। হ্যাঁ, তাই দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এইখানে অবশ্যই শুরু করতে হবে ইজ দেয়ার এনি মাদার, এভরি মাদার হয়ে যাবে কি ইজ দেয়ার এনি মাদার, হু লাভস তার মানে কি হবে হু ডাজেন্ট, যেহেতু এটা কি অবশ্যই প্রেজেন্ট টেন্সে, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে অবশ্যই কি হু লাভস, এই জায়গাটায় দেখো হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, কি হবে ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড। এরপরে দেখো যে এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু সাকসিড, তাহলে কি হবে ইজ দেয়ার এনি স্টুডেন্ট, ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজেন্ট ওয়ান্ট টু সাকসিড, ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড, তাই না? তাহলে দেখো ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু ডাজ নট ওয়ান্ট টু সাকসিড। এরপরে দেখো যদি নোবডি নো ওয়ান নান থাকে, যদি নোবডি নো ওয়ান নান থাকে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে যদি নোবডি নো ওয়ান নান থাকে, তাহলে মনে রাখবে ইন্টারগ্রেটিভ করতে হলে ওগুলার পরিবর্তে হু বসাইতে হবে, কি এই নোবডি, নো ওয়ান অথবা নান এগুলোর ক্ষেত্রে আমাদের কি হু বসাইতে হবে। যেমন দেখো নোবডি বিলিভস হিম, তাহলে নোবডি বিলিভস হিম হয়ে যাবে কি হু বিলিভস হিম, এই নোবডির পরিবর্তে হু বসাই দিবা, শেষ, খুব ইজি জিনিস, সিম্পল। এরপরে দেখো যে নো ওয়ান নোজ দ্য ট্রুথ, তাহলে হু নোজ দ্য ট্রুথ, ঠিক আছে। এরপরে যদি আমরা বিগত বছর প্রশ্ন দেখি নোবডি রেসপেক্ট হিম, তাহলে কি হবে হু রেসপেক্টস হিম। হ্যাঁ, এরপর দেখো নো ওয়ান ক্যান ডিনাই ইটস নেসেসিটি, তাহলে কি হবে হু ক্যান ডিনাই ইটস নেসেসিটি, খুবই সিম্পল হিসাব, যদি এটা আসে খুবই ইজি তোমরা অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। এরপরে দেখো নান ক্যান লিভ উইদাউট ইট, তাহলে হু ক্যান লিভ উইদাউট ইট, খুব মজা না, আশা করি খুব সহজে মনে রাখতে পারবা। এরপরে দেখো দেয়ার ইজ নো থাকলে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো থাকলে ইন্টারগেটিভ করবা কিভাবে, খেয়াল করে দেখো দেয়ার ইজ নো যুক্ত যদি তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে চাও তাহলে মাথায় রাখতে হবে ইজ দেয়ার এনি হু, মানে আমরা যেভাবে আগে করেছি, ঠিক আছে, যেমন দেয়ার ইজ নো স্কুল ইন দিস ভিলেজ, তাহলে কি হবে ইজ দেয়ার এনি স্কুল ইন দিস ভিলেজ। এরপর দেখো দেয়ার ইজ নো ম্যান বেটার দেন হার, তাহলে এখানে বলছিলাম দেয়ার ইজ নো দিয়ে থাকলে ইজ দেয়ার এনি দিয়ে অ্যান্সার করতে পারো অথবা হু দিয়ে করতে পারো। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি এই হুটা ব্যক্তির ক্ষেত্রে বসে, তাইলে এটা কিন্তু স্কুল আছে, এখানে কিন্তু হু দিয়ে করবা না, তাই না? তাহলে এখানে দেখো দেয়ার ইজ নো আছে, এরপরে ম্যান, হু বসাইতে পারো, তাহলে দুইভাবেই করা যায়। হ্যাঁ, যদি আমরা ব্যক্তি আছে তাহলে হু দিয়ে করতে পারি হু ইজ বেটার দেন হার, হ্যাঁ হু ইজ বেটার দেন হার, অথবা তুমি বলতে পারো ইজ দেয়ার এনি ম্যান বেটার দেন হার। সো এইবার আমরা দেখব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, আমরা ইন্টারগেটিভ যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো সেগুলো দেখলাম। তো অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ খুবই ইজি এবং অল্প সময় লাগবে, আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট যারা ধৈর্য ধারণ করে এতক্ষণ ক্লাস দেখছো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু তোমরা শিখতে যাচ্ছ। খেয়াল করে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সবাই জানি বাক্যের শুরুতে ভার্ব হয়, তো অ্যাসার্টিভ থেকে যখন ইম্পারেটিভ নিবা তুমি একটা হিসাব মনে রাখবা, জাস্ট ওই ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে। আসো, তো এটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মানে ইম্পারেটিভ সেন্টেন্সটা তুমি হ্যাঁ বোধক করতে পারো, না বোধক করতে পারো। তো আসো আমরা যদি একটু খেয়াল করি ইউ শুড গো টু স্কুল, খুবই সিম্পল হিসাব, এই ইউ শুড গো আমরা জানি বাক্যের শুরুতে ভার্ব থাকবে, তাহলে ইউ শুড বাদ দিয়ে দাও, গো টু স্কুল, শেষ, খুব সিম্পল হিসাব। ইউ শুড গো টু স্কুল, এটাকে যদি তুমি ইম্পারেটিভ করতে চাও তাহলে কি হবে গো টু স্কুল, আর কিছু না। এরপরে দেখো তাহলে এখানে কী হবে গো টু স্কুল, আবার দেখো ইউ শুড স্টাডি রেগুলারলি, তাহলে ইউ শুড বাদ দিয়ে দাও, শুধু স্টাডি রেগুলারলি, বাক্যের শুরুতে ভার্ব, এরপরে বাকি অংশ। এরপর দেখো তুমি যদি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে যাও এবং নেগেটিভ আকারে করতে যাও তাহলে শুধু ডু নট ইউজ করবে। আসো আমি তোমাদের দেখাই, ইউ শুড নট গো আউটসাইড, তাহলে ডু নট গো আউটসাইড, ইউ শুড নট গো আউটসাইড, এই যে কী হবে ডু নট গো আউটসাইড, ডু নট গো আউটসাইড, খুব সিম্পল ভাই। যেমন আমরা যদি বলি ইউ শুড গো টু স্কুল তাহলে শুধু কী হবে গো টু স্কুল, যদি এটাকে নেগেটিভ করতে চাও যেমন ইউ শুড নট গো টু স্কুল তাহলে কী হবে ডোন্ট গো টু স্কুল, সিম্পল হিসাব ভাই, সিম্পল হিসাব। এখানে দেখো ইউ শুড নট গো আউটসাইড, তাহলে এই শুড নট আছে, তাহলে ডু নট গো আউটসাইড, এই ইউ শুড বাদ দিয়ে দিবা খালি, ঠিক আছে। যেমন ইউ শুড নট
টক লাউডলি, তাহলে এখানে ইউ শুড বাদ দিয়ে ডু নট টক লাউডলি, ডু নট টক লাউডলি। সো এবার আসো, যদি আমরা দেখি এখানে নেভার থাকে, নেভার যদি আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার আছে, মনে রাখবা নেভার থাকলে খুব ইজিলি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে নিতে পারবো। কিভাবে? আসো দেখো, এখানে আছে ইউ শুড নেভার হেট দেম, খালি একই কাজ করবে, একই কাজ করবা, জাস্ট হচ্ছে একটু ফালাইয়া দাও, তাহলে নেভার হেট দেম। যেমন আগের উদাহরণগুলো যদি দেখাই তোমাদেরকে, সিম্পল হিসাব, ইউ শুড নট গো আউটসাইড, তাহলে এই নট ইউ শুড বাদ দিয়ে দাও, ডু নট গো আউটসাইড, ইউ শুড বাদ দিয়ে দাও, ডো নট টক লাউডলি। আবার দেখো প্রথম যে নিয়ম পড়ছি আমরা, প্রথম নিয়ম তোমাদের মনে থাকার কথা, প্রথম নিয়ম হচ্ছে এইটা যে ইউ শুড গো টু স্কুল, তাহলে ইউ শুড বাদ দিয়ে দাও, ইউ শুড বাদ, তাহলে গো টু স্কুল। আবার দেখো ইউ শুড বাদ, স্টাডি রেগুলারলি। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স বানানো খুবই সহজ, তুমি ইউ শুড বাদ দিয়ে দাও, এরপরে তুমি বাকিটা বসায় দাও, নট থাকলে ডু নট বসাও, আর নেভার থাকলে নেভার বসিয়ে বাকি অংশ বসায় দাও, ঠিক আছে, নেভার বসিয়ে বাকি অংশ বসায় দাও। যেমন দেখো আমি যেখানে ছিলাম, যেমন দেখো একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে ইউ শুড নেভার টেল এ লাই, তাহলে ইউ শুড বাদ দিয়ে দাও, ইউ শুড বাদ দিয়ে দাও, খেলা শেষ, নেভার টেল এ লাই। আবার দেখো ইউ শুড নেভার ডিসরেসপেক্ট অর ফরগেট আওয়ার মাটার্স, তাহলে কি হবে, এখানে ইউ শুড বাদ দিয়ে দাও, বাকি অংশ লিখে দাও, বাকি অংশ কি লিখে দাও। কি খুব ইজি না? ইম্পারেটিভ খুবই ইজি, ইম্পারেটিভ খুবই ইজি। আশা করি তিনটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। এবার আসো, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ফার্স্ট পারসন এবং থার্ড পারসন পাই, আমরা প্রত্যেকটা এতক্ষণ যেগুলাতে ছিল ওগুলাতে কিন্তু সবগুলোতে ইউ ছিল, আমরা এতক্ষণ যা করলাম ইউ শুড ইউ শুড ইউ শুড, এখন এটা যেটা করব সেখানে ইউ থাকবে না, হয় আই থাকবে অথবা থার্ড পারসন, রহিম, করিম, মফিজ, হ্যাঁ, হি শি যা আছে থার্ড পারসন, ফার্স্ট পারসন এবং যদি থার্ড পারসন থাকে। দেখো এতক্ষণ আমরা যেটা করছি সেকেন্ড পারসন ছিল, মানে ইউ ছিল, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর এখন আমরা যেগুলো করব এগুলো সব হচ্ছে কি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন। তো এরকম যদি থাকে, যেমন হি রাইটস এ বুক, তাহলে কি হবে, লেট হিম রাইট এ বুক, জাস্ট সিম্পল হিসাব, হি রাইটস এ বুক, এখানে এটা কি আছে, থার্ড পারসন আছে, তাহলে তুমি লেট আনবা, বাক্যের শুধু কি লেট আনবা, আর হিটাকে অবজেক্ট বানিয়ে দিবা, হির অবজেক্ট কি হিম, এরপরে বাকি অংশ এই ভার্বের বেস ফ্রম বাকি অংশ, সহজ হিসাব। আবার দেখো আমি যদি উদাহরণ দেখাই, হি সিংস এ সং, তাহলে তুমি লেট আনবা, লেট আনলা, এবার হির অবজেক্ট কি হিম, লেট হিম, এবার সিংস আছে তাহলে হবে কি শুধু সিং, সিং আ সং। খুব সিম্পল হিসাব ভাইয়া, খুব সিম্পল হিসাব। ইম্পারেটিভটা খুব সিম্পল হিসাব, যদি তুমি ইউ দেখো, ইউ শুড দেখো, ফালায়া দাও, বাকি অংশ ওই যে সিস্টেমে খেলে ফেলো। বাট যখন ইউ থাকবে না, আই থাকবে, হি থাকবে, শি থাকবে, মানে উই থাকবে, এগুলোর ক্ষেত্রে তুমি লেট আনবা, কি আনবা, লেট। ওকে, সো এবার আসো আমরা কিছু বিগত বছরের প্রশ্ন দেখি। যেমন এখানে দেখো, উই হ্যাভ টু ইন্ডাস্ট্রিয়াস টু প্রসপার ইন লাইফ, তো এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স নিতে বলে তাহলে আমাদের কি করতে হবে, সেটা হলো যে আমাদের শুরুতেই লেট আনতে হবে, শুরুতে কি আনতে হবে, লেট আনতে হবে, এরপরে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে, উইর অবজেক্ট হচ্ছে কি আস, এরপরে দেখো টু বি, এগুলো হবে না, হ্যাভ টু আর থাকবে না কারণ ওই মডেল ভার্বটা থাকবে না, এরপরে বাকি অংশ বি ইন্ডাস্ট্রিয়াস টু প্রসপার ইন লাইফ। আবার দেখো এ ম্যান হ্যাজ টু মেক প্রপার, তাহলে এখানে আমরা কি করব, লেট এ ম্যান মেক এ প্রপার ইউজ অফ হিজ টাইম টু শাইন ইন লাইফ, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় লেট আনবো। ইউ শুড বি প্যাট্রিয়টস, তাহলে লেট আস অথবা লেটস বি প্যাট্রিয়টস। এরপর দেখো উই মাস্ট লার্ন হাউ টু ইউজ কম্পিউটার, তাহলে এটা যদি মানে তুমি জাস্ট থিঙ্ক করো ভাই, একবার ইজিলি থিঙ্ক করো, এখানে উই কি হবে, লেট আস, লেট, উইয়ের অবজেক্ট কি আস, এইবার মাস্ট আর থাকবে না কারণ অক্সিলারি ভার্বটা থাকবে না, তাহলে লেট আস লার্ন হাউ টু ইউজ কম্পিউটার, ঠিক আছে। জাস্ট এই যে হ্যাভ টু কাটা যাবে, হ্যাজ টু কাটা যাবে, শুড কাটা যাবে, জাস্ট তুমি বেস ফ্রম থেকে শুরু করবা, বেস ফ্রম থেকে বাকি অংশ, বেস ফ্রম থেকে বাকি অংশ, বেস ফ্রম থেকে বাকি অংশ। ওকে, সো এখানে প্রত্যেকটা জিনিস লেট আস লার্ন হাউ টু ইউজ কম্পিউটার, এই জিনিসগুলো তোমরা ইজিলি কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। সো আই থিঙ্ক তোমরা এতক্ষণ যারা মানে ইম্পারেটিভের বিষয়টা খেয়াল করেছো, খুব ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো ভাইয়া যদি ইউ শুড থাকে ফালাইয়া দাও, যদি নেগেটিভ করতে হয় ডু নট ইউজ করো, আর যদি নেভার থেকে নেভার দিয়ে বাকি অংশ লিখে দাও, আর ইউ শুড বাদ দিয়ে দাও। এবার যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, তুমি লেট আনবা, লেটের পরে তুমি ওই সাবজেক্টটাকে অবজেক্ট বানাবা, এরপরে মেইন ভার্বের বাকি অংশ, শেষ। খুব সিম্পল, কয়েকটা জিনিস জাস্ট কি বললাম যে ইউ শুড থাকলে বাদ দিয়ে দাও, যদি হাবোধক হয় তাহলে ওই বাকি অংশ বসায় দাও, মানে ভার্ব থেকে বাকি অংশ। আবার যদি ইউ শুড নট থাকে তাহলে ওইখানে ডু নট হবে। এরপরে তুমি যদি দেখো নেভার আছে, ওই নেভার থেকে শুরু করে বাকি অংশ,
সামনে যে শুড আছে এগুলো বাদ দিয়ে দাও। আর এখানে ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন যদি থাকে তুমি লেট বসাবা, এরপরে সাবজেক্ট যেটা আছে ফার্স্ট পার্সন আই থাকে তাইলে আই এর মি হয়ে যাবে, যদি উই থাকে আস হয়ে যাবে, হি থাকলে হিম হয়ে যাবে, সি থাকলে হার হয়ে যাবে, এরপরে মূল ভাব থেকে বাকি অংশ শেষ। আমরা চলে এসেছি একবারে শেষ পর্বে। এই শেষ পর্বে আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি চিনব খুবই সহজে। এই যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরির বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব খুবই সহজে, এবং এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমরা বিগত বছর বোর্ড প্রশ্ন দেখো, অনেক প্রশ্ন এসেছে। হ্যাঁ, সো এইটা আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে পড়াবো, ডিরেক্ট হচ্ছে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে পড়াবো। খেয়াল করে দেখো, ইউ আর এ গ্রেটফুল, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে তোমাকে এক্সক্লেমেটরি করতে বলবে। তো ভয় পাওয়ার কিছু নাই, এটা কিভাবে করবা আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। শুরুতেই তুমি সাবজেক্ট ভার্বটাকে শেষে নিয়ে আসবা, ইউ আর সাবজেক্ট ভার্বকে শেষে নিয়ে আসবা। আসো, নিয়ে আসছো, আমি মনের প্রাণে বিশ্বাস করি তুমি নিয়ে আসছো। এখন কথা হলো যে বাক্যের শুরুতে এই দুইটা তো দিলা, ইউ আর দিলা, এবার বাক্যের শুরুতে তুমি হোয়াটও দিতে পারো অথবা হাউও দিতে পারো। মনে রাখবা হোয়াট কখন দিবা, যদি দেখো এখানে আর্টিকেল আছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন আছে, দেখো এখানে আর্টিকেল এ আছে, এ আছে, মানে এখানে যদি আর্টিকেল এ থাকে তাহলে হোয়াট ইউজ করবা, আর যদি না থাকে তাহলে হাউ ইউজ করবা। যদি অ্যাডজেক্টিভ থাকে হাউ ইউজ করবা। তাহলে এখানে দেখো এখানে এ আছে, তার মানে এখানে হাউ ইউজ করবো না, কি ইউজ করবো, হোয়াট। তাহলে হোয়াট ইউ আর, তাহলে বাকি থাকলো কে, এ গ্রেটফুল। মনে রাখবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে গেলে গ্রেট এবং ভেরি এই দুইটা বাদ যায়। গ্রেট এবং ভেরি কি বাদ যায়, এগুলো থাকে না, এগুলো এক্সক্লেমেটরিতে থাকে না। তাহলে আমরা বাকিটা বসাই দিই, হোয়াট আ ফুল ইউ আর, হোয়াট আ ফুল ইউ আর। বুঝতে পেরেছো? আচ্ছা আসো আমি আরও এক্সাম্পল দিই। এখানে দেখো শি ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, ওকে দিলাম সাবজেক্ট ভার্ব শি ইজ, এই যে শি ইজ দিয়ে এবার এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো হোয়াট নিব নাকি হাউ নিব, খেয়াল করে দেখো এখানে আমাদের এ আছে, তার মানে হাউ হবে না, এখানে হোয়াট হবে, নিলাম হোয়াট। এবার আসো ভেরি আছে, ভেরি থাকবে না, বাদ বাদ, তাহলে হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ। নেক্সট বিগত বছরের প্রশ্ন সলভ করব। তো বিগত বছরের প্রশ্ন যদি সলভ করতে যাই তাহলে দেখো কি হবে, এখানে আমরা অ্যান আইডল ম্যান লিডস, সাবজেক্ট ভার্ব নিয়ে নিলাম, অ্যান আইডল ম্যান লিডস। এবার আসো এখানে কি হবে, হোয়াট হবে, কারণ এ আছে, হোয়াট, তাহলে হোয়াট এ মেজারেবল লাইফ। এই কঠিন বলো, তোমরা নিজেরাই বলো, কঠিন কঠিন না। এরপরে আসো এরকম আরও অনেক প্রশ্ন আসছে, বোর্ড কোয়েশ্চন অনেক আসছে। পলিউটেড ওয়াটার, তাহলে এই পলিউটেড ওয়াটারকে আমরা শেষে নিয়ে যাব। এখানে আমরা নিয়ে নিলাম পলিউটেড ওয়াটার ইজ, পলিউটেড ওয়াটার ইজ। এবার দেখো এইখানে কি কি আর্টিকেল এ আছে, নাই, তাহলে যেহেতু নাই, এই ভেরির আগে যেহেতু নাই, তার মানে এইখানে ভেরি তো বাদ যাবে, ভেরি আমরা বাদ দিয়ে দিলাম। এবার আসো আমাদের এখানে কি আছে, এখানে এ নাই, তার মানে হাউ বসবে, এর না থাকলে হাউ বসে, তাহলে হাউ। এরপরে দেখো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, হাউ ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ পলিউটেড ওয়াটার ইজ। কি কেমন লাগে, ভালো লাগতেছে না? হাউ ডেঞ্জারাস পলিউটেড ওয়াটার ইজ আওয়ার ফর আওয়ার লাইফ। এখন অনেকে বললো যে ভাইয়া ফর আওয়ার লাইফ কি শেষে দেওয়া যাবে? হ্যাঁ শেষে দেওয়া যাবে, আগেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এরপর দেখো এ ট্রেন জার্নি ইজ ভেরি সেফ, তাহলে এখানে দেখো এ ট্রেন ইজ, এখানে দেখো এ ট্রেন জার্নি, তাহলে এ ট্রেন জার্নি ইজ বসায় দিলাম, ইজ ভেরি সেফ। এখানে কিন্তু আমাদের কি নাই, এই যে ইজের পরে ভেরি আছে সরাসরি, আমাদের এ নাই, তাহলে কি হবে হাউ, হাউ। তারপরে দেখো সেফ, ভেরি বাদ যাবে, ভেরি বাদ যাবে, হাউ সেফ আ ট্রেন জার্নি ইজ। ঠিক আছে, এরপর খেয়াল করে দেখো হাউ, দেখো ডেভাস্টেটিং ওয়ার ইজ, এটা অলরেডি কিসে আছে, এটা অলরেডি কিসে আছে, এটা অলরেডি এক্সক্লেমেটরিতে আছে, এটাকে আমরা অ্যাসার্টিভ নিব। তাহলে অ্যাসার্টিভ নিলে আগে নিয়ে আসো এটা, দ্য ওয়ার ইজ। এবার আসো হাউ আছে, তো হাউ আনছি, তার মানে এ নাই, তাহলে ভেরি ডেভাস্টেটিং। কঠিন, দ্য ওয়ার ইজ ভেরি ডেভাস্টেটিং। সো এগুলা খুবই ইজি, জাস্ট হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা। সো এবার আমরা
আরও কিছু দেখি, যেমন এটা আমরা করলাম দ্য ওয়ার ইজ ভেরি ডেভাস্টেটিং, এটা যদি ইয়ে করি আমরা হাউ ডেভাস্টেটিং দ্য ওয়ার ইজ, জাস্ট হচ্ছে এটা ঘুরে আসতে পারে। অনেকে মানে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ চিনলে মানে শিখলে তুমি এক্সক্লেমেটিভ থেকে অ্যাসার্টিভ করতে পারো না, খুব ইজি জিনিস, এখানে আসলে কনফিউশনের কিছু নাই, জাস্ট ওই যে নিয়ম অনুযায়ী তুমি খালি লিখে দিবা, হয়ে যাবে অটো। এবার দেখো দ্য ফরেস্ট ইজ ভেরি নাইস, তাহলে তুমি কি করবা, এখানে দ্য ফরেস্ট ইজ নিয়ে যাবা শেষে, দ্য ফরেস্ট ইজ নিয়ে যাবা শেষে, এইখানে খেয়াল করে দেখো ভেরি নাইস, তার মানে এ নাই, তাহলে হাউ নাইস দ্য ফরেস্ট ইজ, এখানে ভেরি বাদ যাবে। এগুলা মানে তোমরা এতক্ষণ যারা মনোযোগ দিয়েছো এগুলো খুবই ইজি। যেমন এ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং, তাহলে কী হবে, হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ, ঠিক আছে, পলিউটেড, এটা তো অলরেডি করছি আমরা, হ্যাঁ ওকে। সো এইবার আমরা লাস্ট আমরা একটু দেখবো অ্যাডভার্ব যুক্ত বাক্য। এতক্ষণ আমরা অ্যাডজেক্টিভ দেখলাম তাই না, ডেঞ্জারাস, চার্মিং, নাইস, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো আমরা যখন দেখবো অ্যাডভার্ব আছে, যেমন দ্য ড্যান্স মোস্ট ভিগোরাসলি, এখানে কি আছে, অ্যাডভার্ব আছে। তো অ্যাডভার্ব থাকলে ভয়ের কিছু নাই, আমরা অ্যাসার্টিভ করতে হলে হাউ অ্যাডভার্ব সাবজেক্ট, হাউ এরপরে অ্যাডভার্ব এরপরে কি সাবজেক্ট হয়। তো খেয়াল করে দেখো দ্য ড্যান্স মোস্ট ভিগোরাসলি টু ফাইন্ড দ্য নেক্টার প্ল্যান্টিফুল। সো আমরা এখানে যে জিনিসটা দেখবো, হাউ আনবো শুরুতে, হাউ, তারপরে অ্যাডভার্ব আনবা, এরপর সাবজেক্ট আনবা, বাকিটা বসায় দিবা। তাইলে দেখো অ্যাডভার্ব থাকলে হাউ অ্যাডভার্ব সাবজেক্ট, হাউ অ্যাডভার্ব সাবজেক্ট, হাউ অ্যাডভার্ব সাবজেক্ট, খুবই সিম্পল জিনিস। এখানে হাউ অ্যাডভার্ব সাবজেক্ট, যেমন দে গ্রেটলি ইন্সপায়ার আস, তাহলে এখানে তুমি হাউ আনবা, অ্যাডভার্ব আনবা, সাবজেক্ট আনবা, তাহলে কি হবে, হাউ গ্রেটলি দে, হাউ গ্রেটলি ইন্সপায়ার আছে, হবে কি হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড। সো অ্যাডভার্ব থাকলে খুবই ইজি, তুমি কি আনবা, হাউ অ্যাডভার্ব সাবজেক্ট, হাউ অ্যাডভার্ব সাবজেক্ট, আর কিছু না, আর কিছু না এখানে, ঠিক আছে ওকে। আর কিছু কিছু জিনিস আছে, উইশ থাকলে মনে রাখবা, উইশ থাকলে আমাদের ইফ অথবা হ্যাড হয়, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে কি হবে, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, তাহলে এখানে উইশ অথবা হ্যাড, আমরা হ্যাড নিলাম। এরপরে দেখো আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, তাহলে তুমি বলতে পারো ইফ আই ওয়ার চাইল্ড অ্যাগেইন, ওকে। সো আরেকটা বিষয় মনে রাখবা যে এখানে ইফ অথবা হ্যাড, এখানে আমরা দেখো উইশের পরিবর্তে আমরা হ্যাড দিলাম, অথবা উইশ এখানে ইফ দিলাম। আবার আরেকটা জিনিস মনে রাখবা, উড দ্যাটও বসে, যদি উড দ্যাটও আমরা ইউজ করতে পারি, উড দ্যাট, উড দ্যাট, ঠিক আছে। আই উইশ থাকলে আমরা উড দ্যাট ব্যবহার করতে পারি, হ্যাঁ, উইশ থাকলে আমরা উড দ্যাট ব্যবহার করতে, আর উড দ্যাট ব্যবহার করলে মনে রাখবা এখানে সাবজেক্টের পরে কুড হয়, সাবজেক্টের পরে কি হয়, কুড হয়, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। যেমন একটা এক্সাম্পল আমরা দেখবো, আই উইশ আই কুড ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে এখানে দেখো আই কুড ওপেন, তাহলে এখানে তুমি ইফ না বলে তুমি কি বলতে পারো, হ্যাঁ বলতে পারো যে আই উইশ আই কুড ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে বলতে পারো উড দ্যাট আই কুড ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট, ওকে। আবার দেখো আই উইশ আই কুড ভিজিট দ্য সি বিচ, তাহলে আমরা বলতে পারি ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ। সো এগুলো খুবই কম আসে, তারপরে আমাদের একটু জেনে রাখতে হবে। আর কিছু কিছু জিনিস আছে এগুলো আমরা সবাই জানি, ইট ইজ ম্যাটার অফ জয়, ইট ইজ ম্যাটার অফ সরো, ঠিক আছে, এগুলো আমরা এক্সক্লেমেটরিতে জানি, হুররে, ব্র্যাভো, এই জিনিসগুলো কখন ইউজ করে, যেমন আনন্দ, আনন্দ বুঝালে হুররে, আর যদি দুঃখ বুঝায় এলাস, ঠিক আছে, কান্নাকাটি বুঝে আমরা, তাই না। সো এখানে আমাদের মনে রাখতে হবে যখন রিজয়েস অথবা ম্যাটার অফ জয়, ডিলাইট, সারপ্রাইজ থাকে, সারপ্রাইজ, ডিলাইট, ঠিক আছে, জয়, রিজয়েস, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে হুররা অথবা হুররে অথবা কি ব্র্যাভো দিবা, ঠিক আছে। যেমন ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে এইটুক বাদ দিয়ে তুমি জাস্ট কি করবা, হুররে দিবা, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, হ্যাঁ। আবার দেখো ইট ইজ ম্যাটার অফ সরো, তাহলে অ্যালাস হবে, ইট ইজ ম্যাটার অফ সরো কি হবে, অ্যালাস। এগুলা খুব ইজি জিনিস, হ্যাঁ। তাহলে ম্যাটার অফ জয় থাকলে হবে তোমাদের হুররে অথবা ব্র্যাভো, আর যদি হ্যাঁ এখানে কি থাকে, সরো থাকে, রিগ্রেট থাকে, স্যাড থাকে, গ্রিপ থাকে, তখন হবে হচ্ছে অ্যালাস, তখন হবে কি অ্যালাস। সো এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো, অনেক বড় ক্লাস হয়েছে, বাট আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমাদের প্রশ্ন যেখান থেকে আসুক তুমি 100% আনসার করতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে অনেক ভয়ে ছিলে, আশা করব যে তোমরা এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা ক্লাস করেছো তারা বেস্ট একটা নলেজ নিয়ে তোমরা বেরোচ্ছ, এবং যেখান থেকে তুমি প্র্যাকটিস করবা তুমি সব জায়গায় এইখান থেকে আনসার করবা। সো আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2-তে তোমাদের সাথে আবার দেখা করব, এবং সেখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা আমি একবার বিস্তারিত বোর্ড কোয়েশ্চেন সলভ সহ তোমাদেরকে করিয়ে দিব। মানে এক ক্লাসের মধ্যেই তোমার বেসিক আলোচনা শেষ, তোমার বোর্ড কোয়েশ্চেনও শেষ। আশা করবো আর কোনো টেনশন থাকার কথা না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে নেক্সট ক্লাসে। আর কেমন লেগেছে এবং ফার্স্ট থেকে লাস্ট মিনিট পর্যন্ত কে কে দেখেছো একটু কমেন্ট করে জানাবা, কে কে দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানাবা প্লিজ, সবাই, এবং কে কোন স্কুল থেকে দেখছো সেটাও জানাবা। সো হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করিও।